ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা কিন্তু জাবেদার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় কভার করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব খতিয়ানের পার্ট 1। তো যারা আসলে জাবেদার ভিডিওগুলো দেখো নাই বা জাবেদা সম্পর্কে যাদের আসলে খুব বেশি একটা আইডিয়া নেই, তাদেরকে বলবো যে খতিয়ানটা করার আগে কিন্তু তোমাকে জাবেদা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। তাই যারা আসলে জাবেদার ভিডিওগুলো দেখো নাই, তাদেরকে বলবো আগে জাবেদার সবগুলো ভিডিও একটু দেখে আসো, তারপর যদি তুমি খতিয়ানের ভিডিওগুলো দেখো, খতিয়ানটা তোমার নিকট একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো চলো আমরা আসলে আগে জানি যে খতিয়ান বিষয়টা আসলে কি, অ্যাকাউন্টিংয়ের জগতে খতিয়ানটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং খতিয়ানটা কিভাবে আসলে অ্যাকাউন্টিংয়ের জগতে আসছে, এই বিষয়টা আমরা একটু জানি আগে। খেয়াল করো, অ্যাকাউন্টিংয়ে সর্বপ্রথম থাকে লেনদেন, ঠিক না? মানে লেনদেন দিয়ে আসলে অ্যাকাউন্টিংয়ের যাত্রাটা শুরু হয়। তো ওই লেনদেনগুলোকে আমরা কি করি বলতো? ওই লেনদেনগুলোকে হিসাব খাত বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা আসলে জাবেদার বইতে লিখি। তাহলে লেনদেন থেকে কি আসে বলতো? জাবেদা আসে। আর এই জাবেদার উপর ভিত্তি করে আমরা খতিয়ানটা তৈরি করি। তার মানে বুঝতেই পারতাছো যে খতিয়ানটা আসলে তৈরি করা হয় কার উপর ভিত্তি করে বলতো? এই যে জাবেদার উপর ভিত্তি করে। এই জন্যই বলতেছি যারা আসলে জাবেদার ভিডিওগুলো দেখো নাই, আগে জাবেদা সম্পর্কে তোমার বেসিক টু অ্যাডভান্সটা একটু ক্লিয়ার থাকতে হবে। ওকে, এবার খেয়াল করো, লেনদেন থেকে কি আসে বলতো? জাবেদা আসে। আর এই জাবেদা থেকে কি আসে? খতিয়ান আসে। এখন এখানে জাবেদা কিন্তু আসলে অ্যাকাউন্টিংয়ে একটা ঐচ্ছিক ধাপ, হ্যাঁ, বা ঐচ্ছিক বলতে পারো এই ক্ষেত্রে, কারণ তুমি জাবেদা ছাড়াও খতিয়ান করতে পারবা। তুমি যদি চাও যে আমি আসলে সরাসরি এই যে লেনদেন থেকে খতিয়ান করব, এটাও কিন্তু করা সম্ভব। জাবেদা মাঝখানে চাইলে তুমি স্কিপ করতে পারো। তাহলে ওই হিসাব করে জাবেদা কি বলতো? একটা ঐচ্ছিক ধাপ, কিন্তু খতিয়ান হচ্ছে কি বলতো? অ্যাকাউন্টিংয়ের একটা বাধ্যতামূলক ধাপ। মানে তুমি যদি অ্যাকাউন্টিংটা করতে চাও, খতিয়ান সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। খতিয়ানের যে হিসাবটা থাকবে ওটা তোমাকে অবশ্যই রাখতে হবে। আর জাবেদার বিষয়টা রাখলে সুবিধা, কিন্তু রাখাটা কি না, কম্পালসারি না, বাধ্যতামূলক না। আরেকটা বিষয় তোমরা জানো যে এই যে জাবেদা, জাবেদাকে বলা হয় হিসাবের সহায়ক বই। কি বলতো? সহায়ক বা সাহায্যকারী বই। তাহলে সহায়ক বা সাহায্যকারী, তাহলে জাবেদা সাহায্য করে কাকে? সাহায্য করে বলতো? জাবেদা সাহায্য করে আমাদের খতিয়ানকে। কাকে বলতো? খতিয়ানকে। কারণ আমরা কিন্তু জাবেদার উপর ভিত্তি করে কি খতিয়ানটা তৈরি করি। তাহলে খতিয়ান তৈরির ক্ষেত্রে সাহায্য করে কে? জাবেদা। এজন্য জাবেদাকে বলা হয় হিসাবের সহায়ক বই বা সাহায্যকারী বই। আরেকটা বিষয় দেখো এখানে, খতিয়ানকে খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই অথবা হিসাবের রাজা বই। এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো আমরা আসলে বুঝতে পারলাম যে সর্বপ্রথম অ্যাকাউন্টিংটা শুরু হয় কি দিয়ে? লেনদেন দিয়ে। তারপর লেনদেনের উপর ভিত্তি করে আমরা কি করি? জাবেদা তৈরি করি। আর জাবেদার উপর ভিত্তি করে কি আমরা খতিয়ানটা তৈরি করি। এখন তোমাদের এক্সামে দেখা যায় প্রশ্নের মধ্যে কিছু লেনদেন থাকে, ঠিক না? তো প্রশ্নের মধ্যে কিছু লেনদেন থাকলে সর্বপ্রথম ওই লেনদেনগুলোকে জাবেদা করতে বলে। ওকে, তো আমরা জাবেদা করলাম। তারপর ওই যে আমরা জাবেদা করলাম, ওই জাবেদার উপর ভিত্তি করে বলা হয় যে খতিয়ান তৈরি করো। আমরা খতিয়ান তৈরি করি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আসলে জাবেদা দেখে দেখে খতিয়ানটা তৈরি করি, কিন্তু অনেক ক্ষেত্রে এক্সাম এইরকম আসে। কিরকম আসে? সরাসরি লেনদেন থেকে খতিয়ান করতে বলে। তো জাবেদা থেকে খতিয়ান করাটা কিছুটা ইজি, কিন্তু লেনদেন থেকে সরাসরি কি খতিয়ান করাটা কিছুটা ডিফিকাল্ট। বাট তুমি প্র্যাকটিস করতে করতে কিন্তু ওই ডিফিকাল্ট বিষয়টা অনেক বেশি কি ইজিয়ার হয়ে যাবে। তো আমরা আসলে দুইটাই দেখবো আজকে। যেহেতু আমাদের পার্ট 1, তো পার্ট 1 আমরা দেখব যে লেনদেন থেকে ফার্স্ট অফ অল আমরা জাবেদা করব, তারপরে জাবেদা দেখে দেখে আমরা কি খতিয়ানটা তৈরি করব। আর পার্ট 2 যেখানে থাকবে
সেখানে আমরা সরাসরি লেনদেন থেকে কিভাবে আসলে খতিয়ান করা যায় ওই বিষয়গুলো আমরা দেখব। তো চলো আমরা আসলে খতিয়ানটা আমরা কেন পড়ব। তুমি যখন আসলে কোনো কিছু পড়বা বা কোনো কিছু শিখবা, তো তোমার সর্বপ্রথম যে কাজ ওটা হচ্ছে ওই জিনিসটা শিখলে তোমার কতটুকু লাভ হবে, বা ওই অধ্যায়টা পড়লে আসলে অধ্যায়টা এক্সামে আসবে কিনা, বা ওই অধ্যায়টা আসলে ইম্পর্টেন্ট কিনা ওইটা তোমার জানা প্রয়োজন। তো আমরা যদি একটু ওই বিষয়টা দেখি, খেয়াল করো, এটা হচ্ছে তোমার খতিয়ান থেকে 2015 সাল থেকে শুরু করে 2025 সাল 24 সাল পর্যন্ত, 2015 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত কোন বোর্ডে খতিয়ান থেকে কতটা সৃজনশীল প্রশ্ন আসছে এখানে কিন্তু ওই বিষয়টা দেওয়া আছে। ঠিক আছে, হচ্ছে সিকিউ। হ্যাঁ, কোন বোর্ডে তোমার কত সালে কতটা সিকিউ আসছে। তুমি খেয়াল করো, এখানে তোমার ময়মনসিংহ বোর্ডে শুধুমাত্র আসে নাই। হ্যাঁ, 3 বছর টানা আসে নাই। কেন? কারণ আসলে তোমার 2017, 16, 15 এই সালগুলোতে ময়মনসিংহ বোর্ডই ছিল না। ময়মনসিংহ বোর্ডটা আসছে কি 2018 সালের দিকে, ঠিক না? তার মানে এগুলোতে নাই মানে খতিয়ান গুরুত্বপূর্ণ না, বিষয়টা এরকম না। কারণ ওই সময়ে ময়মনসিংহ বোর্ড নামে একটা বোর্ড আসলে তৈরি হয় নাই, সুতরাং এখান থেকে তো প্রশ্ন আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই 3টা বছর বাদে তুমি দেখো, মোটামুটি এখানে একটা বছর গ্যাপ গেছে, তারপর ধরো যে এখানে একটা বছর গ্যাপ গেছে, ঠিক আছে, এখানে একটা বছর গ্যাপ গেছে। এছাড়া এই 3টা বছর ছাড়া প্রত্যেক বছরই কিন্তু খতিয়ান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকে। এবং দেখ, শুধু একটা না, অনেক বছর 2টা আছে, অনেক বছর তোমার দেখো 3টা প্রশ্ন কিন্তু আছে। সুতরাং তুমি কিন্তু বুঝতে পারছো যে মানে প্রত্যেকটা বছরই কিন্তু খতিয়ান থেকে একটা না একটা প্রশ্ন আসবে। তো আমি তোমাকে এশিওর করতেছি যে খতিয়ান থেকে আগামী বছরও ইনশাল্লাহ একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে। এবং এর পাশাপাশি আমি তোমাকে এটাও এশিওর করতেছি, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, তুমি যদি আমাদের খতিয়ানের পার্ট 1 এবং পার্ট 2 দেখতে পারো, তাহলে খতিয়ান নিয়ে তোমার আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকো যদি তুমি খতিয়ানে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত জানতে চাও। তো এবার হচ্ছে খতিয়ান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। আমরা এতটুকু বুঝতে পারলাম যে খতিয়ান থেকে অনেক অনেক ধরনের প্রশ্ন আসে। এবার কি ধরনের প্রশ্ন আসে খেয়াল করো। প্রথম হচ্ছে টি ছক। তোমরা জানো যে খতিয়ানের ছক হচ্ছে 2টা, একটা হচ্ছে টি ছক, একটা কি চলমান জের ছক। তো দেখো, টি ছক থেকে কিন্তু অনেকগুলা বোর্ডে অনেক সালে প্রশ্ন আসছে। তারপর ধরো যে চলমান জের ছক থেকে তো আরো বেশি প্রশ্ন আসে, বুঝতে পারছো? চলমান জের ছক থেকে আরো অনেক অনেক বেশি প্রশ্ন আসছে। তারপর সাধারণ খতিয়ান, ঠিক আছে, এটার উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন মোটামুটি ভালোই আসছে। তারপর সহকারী খতিয়ান থেকে কি প্রশ্ন মোটামুটি ভালোই আসছে, ঠিক না? আচ্ছা, তারপর খতিয়ান থেকে জাবেদা। দেখো, এটা আসলে আসা শুরু করছে গত কয়েক বছরে। বিষয়টা কিরকম, আমরা মূলত কি করি বলতো? আমরা মূলত যেটা করি যে তোমার জাবেদা জাবেদা এখানে যে থাকে, ওই জাবেদার উপর ভিত্তি করে, খেয়াল করো, আমরা নর্মালি জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান তৈরি করি। আচ্ছা, এটা তো নর্মাল, সবসময় ঘটে। তবে গত কয়েক বছর আসলে এমন কিছু প্রশ্ন আসছে যেখানে আসলে দেখানো হয়েছে যে জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান না, বরং খতিয়ানের উপর ভিত্তি করে, মানে পরীক্ষার প্রশ্নের মধ্যে খতিয়ান দেওয়া থাকবে, খতিয়ানের উপর ভিত্তি করে তোমাকে আসলে জাবেদা তৈরি করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা আসলে অনেকটা উল্টো পদ্ধতি। আমরা জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান করি, এখানে আসলে খতিয়ানের উপর ভিত্তি করে আমরা জাবেদা তৈরি করব। তো আমরা আসলে এই প্রত্যেকটা টপিক দেখব। আমরা এখানে টি ছক জানবো, চলমান জের ছক জানবো, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, খতিয়ান থেকে জাবেদা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আসলে কভার করব। এবার খেয়াল করে আসলে জাবেদা থেকে খতিয়ানটা আসলে কিভাবে আসছে বা কেন আসছে, আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। ধরো খতিয়ানটা কেন প্রয়োজন। ধরো একটা স্কুলের মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী আছে, ধরো যে অনেকগুলো আছে, ধরো যে আমি আসলে এতগুলো মানুষ তো আঁকতে পারবো না, ধরো এখানে কয়েকশোর মতো আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ধরো এখানে এত এত মানুষ আসলে এখানে আছে, এখন তুমি
দিন শেষে কি জানতে চাও স্কুলে, যে কতজন আছে একটা স্কুলের মধ্যে। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ যে আসলে একটা স্কুলের মধ্যে সবগুলো ছাত্রছাত্রী মিলিয়ে কতজন আছে, এটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, ধরো এখানে তোমার আমরা জানতে চাই যে অষ্টম শ্রেণীতে কতজন আছে, আমরা জানতে চাই নবম শ্রেণীতে কতজন আছে, দশম শ্রেণীতে কতজন আছে। এই যে বিষয়টা, একটা স্কুলের মোট কতজন ছাত্রছাত্রী আছে এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে অষ্টম শ্রেণীতে কতজন আছে, নবম শ্রেণীতে কতজন আছে, দশম শ্রেণীতে কতজন আছে। তাহলে এই যে আমি সবগুলো ছাত্রছাত্রীকে এটা ভাগ করে ফেললাম যে অষ্টম, নবম, দশম, এটাকে কি বলবো, শ্রেণী বিন্যাস করুন। কি বলে? শ্রেণী বিন্যাস করুন। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এখানে জাবেদা বিষয়টা অনেকটা হচ্ছে এইরকম। জাবেদার মধ্যে আমরা কি করি, ধরো যে জাবেদার মধ্যে আমরা সমস্ত লেনদেনগুলো কি করি, লিপিবদ্ধ করি। সেখানে নগদান হিসাব থাকে, কই হিসাব থাকে, বিক্রয় থাকে, ব্যাংক থাকে, আসবাবপত্র থাকে, যন্ত্রপাতি থাকে, মূলধন থাকে, উত্তোলন থাকে। মানে জাবেদার মধ্যে কিন্তু সবগুলো হিসাব একসাথে থাকে এবং সবগুলো হিসাব কিন্তু তোমার শ্রেণীবিন্যাসকরণ থাকে না, বরং একটু এলোপাতারিভাবে থাকে। হ্যাঁ, তারিখের ক্রমানুসারে হিসাবগুলো কিন্তু আসলে শ্রেণীবিন্যাস করা হয় না, বরং তুমি দেখবে যে একটা জাবেদার মধ্যে সব ধরনের হিসাবই কিন্তু মোটামুটি থাকে। তার মানে হচ্ছে এই যে এটার মতো আর কি, জাবেদা ধরতে পারো অনেকটা রূপও করতে এইটা। মানে এখানে কি সকল শ্রেণীর, ধরো অষ্টম, নবম, দশম সকল শ্রেণীর কিন্তু কি আছে বলতো, স্টুডেন্ট আছে। কিন্তু অ্যাকাউন্টিং দিন শেষে জানতে চাই যে আমার নগদান হিসাবের সবগুলো লেনদেনকে আমি একসাথে দেখতে চাই, আমার কই হিসাবের সবগুলো লেনদেনকে আমি একসাথে দেখতে চাই, ব্যাংকের সবগুলো লেনদেন একসাথে দেখতে চাই। তার মানে ওই যে অষ্টম শ্রেণীর সবগুলো ছাত্রছাত্রীকে আমি একসাথে দেখতে চাই। তার মানে এই যে বিষয়টা দেখো, জাবেদার মধ্যে আসলে অনেকগুলো লেনদেন থাকবে না, তো ওই লেনদেন থেকে আমাদের কি করা প্রয়োজন পড়ে, শ্রেণীবিন্যাস করা প্রয়োজন পড়ে। আর এটাই হচ্ছে কি ওই জাবেদা থেকে আসলে খতিয়ানটা তৈরি করা। বিষয়টা ক্লিয়ার? তো এটা কি বলে কি, তোমার জাবেদা থেকে খতিয়ানটা তৈরি করা, আর এই জন্য আসলে খতিয়ানটা তৈরি করা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলো আমরা আসলে দেখি, খেয়াল করো এখানে একটা জাবেদা দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে একটা রূপক অর্থে বুঝাচ্ছি। খেয়াল করো, দেখো এখানে তোমার নগদান হিসাব আছে, বিক্রয় হিসাব আছে, আসবাবপত্র আছে, তারপর ধরো যে এখানে তোমার দেনাদার হিসাব আছে, উত্তোলন আছে, ব্যাংক আছে, কই আছে, পাওনাদার আছে, মানে অনেকগুলো হিসাবের মিক্সিং না। তো জাবেদার মধ্যে আসলে কি হয়, অনেকগুলো হিসাবের মিক্সিং থাকে। কিন্তু দিন শেষে আমরা কি জানতে চাই, যে আসলে আমার নগদ টাকা কত আছে, বা আমার ব্যাংক ব্যালেন্স কত আছে, আমার দেনাদার হিসাবের উদ্বৃত্ত বা জের কত আছে, ঠিক না? তো এই যে আমরা দিন শেষে আসলে জাবেদা থেকে আমরা ব্যালেন্সটা জানতে চাই, আর ওই ব্যালেন্সটা জানার কাজটা আমাদেরকে কে করে দিয়ে বলতো, খতিয়ান করে দিই। এর জন্য আসলে খতিয়ানটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার চলো আমরা খতিয়ানের কিছু বৈশিষ্ট্য জেনে আসি। প্রথম বলছে প্রতিটা হিসাবের শিরোনাম, শিরোনাম মানে কি, টাইটেল দিতে হবে। কি বলতো, টাইটেল। ধরো তুমি আসলে কার ব্যালেন্স জানতে চাও, বা অনেকগুলো হিসাব থাকবে না, তুমি আসলে কোন হিসাবের তুমি শ্রেণীবিন্যাসকরণ করতে চাও। যেমন ধরো যে আমি ব্যাংক হিসাব জানতে চাই, তাহলে উপর একটা টাইটেল দিতে হবে যে ব্যাংক হিসাব। ধরো যে আমি জানতে চাই দেনাদার হিসাব, তাহলে উপরে একটা টাইটেল হবে কি, দেনাদার হিসাব। ওকে, খতিয়ান প্রস্তুতে টি ছক এবং চলমান জের ছক অনুসরণ করা হয়। আচ্ছা, তো খতিয়ানটা আসলে দুইটা ছকের মাধ্যমে করা যায়, একটা হচ্ছে টি ছক, একটা কি, চলমান জের ছক। এখন কথা হচ্ছে ভাইয়া, টি ছক আর চলমান জের ছক আমি আসলে কোন ছকটাকে আমি অনুসরণ করব, ফলো করব? এর উত্তর হচ্ছে, পরীক্ষার মধ্যে অনেক সময় বলা থাকে যে টি ছক করো, বা পরীক্ষার প্রশ্নে বলা থাকবে চলমান জের ছক করো। যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে কোনো কিছু আসলে বলা না থাকে, সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নেই। যদি প্রশ্নে বলা থাকে, যেটা বলা থাকবে ওইটাই করতে হবে। এজন্য তোমাকে আসলে দুইটাই শিখতে হবে, টি ছকও শিখতে হবে, চলমান জের ছকও শিখতে হবে। তারপর আমরা আসলে কি করি, সবগুলো নগদান হিসাবকে একসাথে নিয়ে আসি, একসাথে নিয়ে আসে নগদান হিসাবকে যোগ বিয়োগ করে কত টাকা আছে, শেষ পর্যন্ত কত টাকা
উদ্বৃত্ত আছে বা জের আছে ওইটা কিন্তু আমরা বের করি, ঠিক না? এই যে জের বা উদ্বৃত্ত আমরা নির্ণয় করি। ওকে, আর খতিয়ান প্রস্তুতে কি বলতো, জাবেদাটা সহায়ক বই হিসাবে কাজ করে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হয়, ঠিক আছে? মনে রাখবা, পৃথিবীর সব কিছুর মধ্যে আমরা কি করি বলতো, খতিয়ানের পৃষ্ঠা নাম্বার লিখি। মানে অ্যাকাউন্টিং আসলে যা যা আছে সব জায়গায় আমরা কি লিখি, খতিয়ানের পৃষ্ঠা নম্বর লিখি। দেখো খেয়াল করো, এই যে এখানে এখানে আমরা কি লিখছি, খতিয়ান পৃষ্ঠা। খপি মানে কি, খতিয়ান পৃষ্ঠা। তো সব জায়গায় আমরা খতিয়ানের পৃষ্ঠা নাম্বার লিখি, কিন্তু একমাত্র খতিয়ানে আমরা কি লিখি বলতো, জাবেদা পৃষ্ঠা নাম্বার লিখি। ওকে, তারপর খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা আমরা আসলে কি তৈরি করি, রেও মিল তৈরি করি। তো রেও মিলটা আসলে আমরা শিখবো পরের অধ্যায়, ঠিক আছে? অধ্যায় হচ্ছে তোমার নইতে মেবি, হ্যাঁ, অধ্যায় নইতে তোমার রেও মিল আছে। তো অধ্যায় নইতে আসলে আমরা কি শিখবো, রেও মিলটা শিখবো। ওকে, এই হচ্ছে তোমার খতিয়ানের বৈশিষ্ট্য। আমরা কিন্তু বলেছিলাম যে খতিয়ানে কি দুই ধরনের ছক আছে, একটা হচ্ছে কি আধুনিক ছক বা চলমান জের ছক, আর আরেকটা হচ্ছে টি ছক বা সনাতনী ছক। তো এখানে আসলে তোমাকে দুইটা নামই মনে রাখতে হবে, কারণ এক্সামে অনেক সময় বলতে পারে টি ছক অথবা অনেক সময় বলতে পারে সনাতনী ছক, ঠিক আছে? মানে এটা হচ্ছে পুরাতন নিয়মের ছক, ঠিক আছে? তো টি ছকের মধ্যে খেয়াল করো, এখানে সর্বপ্রথম তোমাকে লিখতে হবে হিসাবের নাম। মানে এই যে আমরা বললাম না, একটা শিরোনাম দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো এটা হচ্ছে টাইটেল। ধরো তুমি আসলে তৈরি করবা নগদান হিসাব, তো এখানে লিখবা নগদান হিসাব, ঠিক আছে? টাইটেলে নগদান হিসাব। আচ্ছা, তারপর এই পাশটা হচ্ছে কি তোমার ডেবিট পাস, আর এটা হচ্ছে কি তোমার ক্রেডিট পাস। ওকে, তারপর দেখো এখানে তারিখ, বিবরণ। বিবরণ মানে হচ্ছে এখানে লিখবা হিসাবের নাম, হিসাবের নাম লিখবা বা হিসাব খাতের নাম লিখবা। তারপর এখানে মনে রাখবা যে খতিয়ানে সবসময় কি হবে, জাবেদা পৃষ্ঠা হবে, তারপর টাকা। দেখো এখানে গড় কয়টা, গড় হচ্ছে 4টা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই 4টা গড় সেম টু সেম তুমি আবার কি ক্রেডিট পাশে লিখবা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তো এটা হচ্ছে তোমার টি ছক। টি ছকে মোট কলাম আছে কয়টা বলো তো, মোট কলাম আছে 8টি, এমসিকিউতে কিন্তু আসে। এবার হচ্ছে আমরা চলমান জের ছক, খেয়াল করো, চলমান জের ছক অথবা আধুনিক ছক। মনে রাখতে হবে যে আধুনিক ছক মানে কি চলমান জের ছক, দুইটা নাম কিন্তু একই জিনিস বোঝায়, ঠিক আছে? তো এক্সামে কিন্তু তোমার একসময় এক একটা নাম আসবে, দুইটা নাম তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো খেয়াল করো এখানে কিরকম, এখানে হচ্ছে হিসাবের নাম। তো হিসাবের নাম তোমরা জানো, যে ধরো যে ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, এরকম। আর এখানে হচ্ছে হিসাবের কোড নাম্বার, ঠিক আছে? হিসাবের কোড নাম্বার যদি প্রশ্নে দেওয়া থাকে তবে লিখবা, নর্মালি কোড নংটা কি কখনোই দেওয়া থাকে না। তো জাস্ট তুমি এখানে লিখবে হিসাবের কোড নং, এখানে আর কোনো কিছু লেখার দরকার নাই যদি প্রশ্নে দেওয়া না থাকে। ওকে, তারপর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর এখানে আবার একটা গড় করতে হবে যে উদ্বৃত্ত বা জের। উদ্বৃত্ত বা জের এই গড়টা করার পর এটাকে আবার দুইটা ভাগে ভাগ করতে হবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো চলমান জের ছকে গড় হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এখানে কলাম হচ্ছে কয়টা বলতো, 7টা। আর টি ছকে কলাম ছিল কয়টা, 8টা। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার খেয়াল করো, যেহেতু আসলে খতিয়ান বিষয়টা একটু জটিল, তো আমরা আসলে সর্বপ্রথম জাস্ট দুইটা লেনদেন দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে জাবেদা থেকে কিভাবে খতিয়ানটা করা যায়। আমরা একটু হালকা একটু প্র্যাকটিস করব, তারপর আমরা একটা বড় অঙ্কের দিকে যাব, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, বলছে 2017 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মার্চের 3 তারিখে কি বলছে, নগদে বিক্রয় 20,000 টাকা। তো আমরা কি বলছিলাম, খতিয়ান তৈরির আগে তোমার কি করতে হবে, জাবেদাটা লিখতে হবে। তাহলে মার্চের 3 নগদে বিক্রয়, তাহলে হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, কারণ নগদ বিক্রি করলে কি আমার নিকট কি আসবে, নগদ টাকা আসবে। তো সম্পদ বাড়লে ডেবিট, আর বিক্রি কি পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট। তো তুমি যখন জাবেদা করবা তখন কিন্তু জাবেদার নিচে একটা ব্যাখ্যা লিখতে হবে।
ধরো প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা নাই, শুধু বলছে কি করো জাবেদাগুলো লিখো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে। আর যদি প্রশ্নে ব্র্যাকেটে লিখে দেই যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে কি ব্যাখ্যা লিখবা না। কিন্তু যদি কোনো কিছু না বলে অবশ্যই কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যা লিখতে হবে কি, ব্যাখ্যা লিখতে হবে এই লেনদেনটা, হ্যাঁ, যে নগদে 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 এখানে তো পণ্য বিক্রয় উল্লেখ করে নাই, কিন্তু নগদ বিক্রয় বলতে আমরা কি বুঝি, পণ্য বিক্রয়। তো ব্যাখ্যার মধ্যে পণ্য কথাটা উল্লেখ করে দিতে হবে যে নগদে পণ্য বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো। আচ্ছা, তো মার্চের 3 চলে গেল। এখন চলো আমরা মার্চের 10 নাম্বার দেখি। মার্চের 10, ওকে। এখানে বলছে আসবাবপত্র কই, 15,000 টাকা। তাহলে আসবাবপত্র কই খেয়াল করো, এখানে হচ্ছে 20,000 না, লিখো 20,000, এখানে লিখো 20,000। আচ্ছা, তাহলে তুমি যদি আসবাবপত্র কিনো তাহলে তোমার নিকট কি আসলো, তোমার নিকট আসলো আসবাবপত্র। তাহলে লেখো আসবাবপত্র হিসাব ডেবিট। কত বলো তো, 15,000 টাকা। আচ্ছা, আর আসবাবপত্র কিনলে তোমার নিকট থেকে কি চলে গেল, নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে জাবেদা। এখন তোমাকে ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখতে হবে যে আসলে আসবাবপত্র আসবাবপত্র নগদে ক্রয় করা হলো, ওকে, নগদে ক্রয় করা হলো। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু এই লেনদেনগুলো জাবেদা করা শেষ। এখন আমরা যাব সরাসরি খতিয়ানে। তো আমি আসলে এই জাবেদাগুলো এখানে সুন্দর করে কি ছক আকারে একদম লিখে রাখছি, যাতে করে আমাদের খতিয়ানটা করতে অনেক বেশি ইজি হয়, ওকে। তাহলে চলো আমরা খতিয়ানে যাই। তো এখানে খতিয়ানে গিয়ে খেয়াল করো, আমরা সর্বপ্রথম দেখি এখন হিসাব কি কি আছে। খেয়াল করো, প্রথমে আছে কি বলতো, নগদান হিসাব। আচ্ছা, তারপরে আছে আমার বিক্রয় হিসাব, তারপর আছে আমার আসবাবপত্র হিসাব। আর এই যে নগদান হিসাবটা আমরা একবার নিয়েছি, একটা হিসাব আমরা জাবেদা থেকে একবারই নিব, একটা বেশি কি নিব না, ওকে। এবার খেয়াল করো, তাহলে আমি এখানে সর্বপ্রথম তৈরি করতে চাই নগদান হিসাব। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে কি আমার একটা টি ছক, ঠিক না। তো টি ছক অনুসারে আমি ফার্স্টে লিখবো কি বলতো, ফার্স্টে লিখবো নগদান হিসাব, শিরোনাম দিব, ওকে, নগদান হিসাব। ব্র্যাকেটে লিখে দিতে হবে যে কি ছক করতেছো, চলমান জের ছক নাকি আসলে টি ছক। আমি ব্র্যাকেটে লিখলাম যে টি ছক অনুযায়ী, টি ছক অনুযায়ী। এই হচ্ছে আমার তোমার খতিয়ানের গড় করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে জাবেদা থেকে আসলে খতিয়ানটা আমরা করতে পারি। তো ফার্স্ট অফ অল এখানে কি দেওয়া আছে বলতো, ওই জাবেদাটা দেওয়া আছে। তো তুমি হিসাব করতেছো কার, মানে এখানে শিরোনামে কি আছে, নগদান হিসাব। তো যদি শিরোনামে নগদান হিসাব থাকে, তোমাকে আগে জাবেদাগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে যে নগদ টাকা বা নগদান হিসাবটা কোন কোন জাবেদায় আছে। তো খেয়াল করো, এখানে আমরা যদি খুঁজে বের করি যে প্রথমে যে জাবেদা, এখানে কিন্তু নগদান হিসাবটা আছে, এই যে নগদান হিসাব আছে। দ্বিতীয় যে জাবেদা মার্চ 10, এখানে কি আছে, নগদান হিসাবটা আছে। তাহলে এবার প্রথম জাবেদা খেয়াল করো, নগদান হিসাবকে ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে, ডেবিট হয়েছে। তো মনে রাখবা যে টাইটেলে যে থাকবে, টাইটেলে যে থাকবে তার কথা মতো ডেবিট ক্রেডিট হবে, তার কথা মতো টাকার অঙ্ক বসবে। বিষয়টা ক্লিয়ার? টাইটেলে যে থাকবে তার কথা মতো ডেবিট ক্রেডিট হবে এবং তার কথা অনুসারে কি হবে, টাকার অঙ্কটা বসবে। এবার খেয়াল করো, এখানে নগদান হিসাব কি হয়েছে বলো তো, ডেবিট হয়েছে। তাহলে টাইটেলে আছে কে, টাইটেলে আছে নগদান হিসাব। আর যদি নগদান হিসাব এখানে ডেবিট হয় তাহলে ডেবিট পাশে বসবে, মানে টাকার অঙ্কটা এবং ডেবিট ক্রেডিটটা হবে কি টাইটেল অনুসারে। তাহলে যেহেতু টাইটেল হচ্ছে নগদান হিসাব, এখানে নগদান হিসাবটা কি আছে, ডেবিট আছে, তার মানে ডেবিট পাশে বসবে। তাহলে ধরো এখানে সাল ছিল কত, 2017 সাল, 2017 সাল মার্চের 3 তারিখ, মার্চের 3। আচ্ছা, এখন তোমার টাকার অঙ্ক কত বলো তো, টাকার অঙ্ক হচ্ছে 20,000, লেখা হলো 20,000 টাকা।
আচ্ছা, তাহলে টাইটেল অনুসারে আমরা কি বসে দিলাম বলতো, ডেবিট ক্রেডিটও বসে দিলাম, মানে ডেবিট দিকে লিখলাম টাইটেল অনুসরণ করে, টাকার অঙ্ক লিখলাম কি বলতো, টাইটেল অনুসরণ করে। কিন্তু এখন আমি যখন বিবরণ ঘরে লিখবো, ওইটা আমরা লিখবো টাইটেলের বিপরীত নাম। টাইটেলের বিপরীতে কে আছে? তো দেখো টাইটেল হচ্ছে কি নগদান হিসাব, এর বিপরীতে আছে কে? বিক্রয়। আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব, ঠিক আছে, বিক্রয় হিসাব। আচ্ছা, এবার এর পরের লেনদেনে যাও, বলতো এখানে নগদান হিসাবটা কি হয়েছে, ডেবিট না ক্রেডিট? এখানে হচ্ছে ক্রেডিট, তাহলে টাকাটা বসবে কোন পাশে? টাকাটা বসবে ক্রেডিট পাশে। খেয়াল করো এখানে তোমার টাইটেলে আছে নগদান হিসাব, আর এখানে নগদান হিসাবটা হয়েছে কি ক্রেডিট। টাইটেল যদি ক্রেডিট হই, টাইটেল যদি ক্রেডিট হই, আমরা টাকার অঙ্কটা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। মার্চের 10, 2017 মার্চের 10 কত টাকা বলো তো? এই যে নগদান আছে কত? নগদানে আছে তোমার, এটা না, নগদান আছে এই নিচেরটা 15,000 টাকা। তাহলে এই বরাবর লিখো 15,000 টাকা। কিন্তু বিবরণে করে হবে কি উল্টা নাম। তো এই নগদের বিপরীতে আছে কে? আসবাবপত্র হিসাব। এখানে হবে আসবাবপত্র হিসাব। এই কিন্তু আমার কি করা শেষ বলো তো? আমার এখানে তোমার খতিয়ানের পোস্টিং করা শেষ। এখানে তোমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং কিভাবে করবে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে তুমি দেখবে কোন পাশে টাকার অঙ্ক বেশি। আগে কি করবে, এখানে একটু ফাঁকা জায়গা রাখবা। ধরো আমি একটু ফাঁকা জায়গা রেখে এখানে দিবা হবে 2 দাগ, ঠিক আছে, আবার এখানে দিবা সেম 2 দাগ। আচ্ছা, তো 2 দাগ দেওয়ার পর তুমি খেয়াল করো কোন পাশে টাকা বেশি। কত হচ্ছে টাকা বেশি কিন্তু তোমার ডেবিট পাশে, এখানে 20 আর এখানে কি 15,000। তাহলে কোনটা বেশি? 20,000 বেশি। তো যেইটা বেশি তুমি ওইটাকে দুই পাশে লিখবা, ঠিক আছে, 20,000 এখানে লিখবা আর এখানে লিখবা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে 20 ছিল, 20 হয়ে গেছে, কিন্তু এখানে আছে কত? এখানে আছে 15,000। তাহলে 20,000 হইতে কমতি আছে কত? গ্যাপ আছে কত? গ্যাপ আছে 5,000। তো এই 5,000 এখানে তুমি লিখে দাও, যত টাকা গ্যাপ আছে ওটাকে এখানে লিখে দাও। লিখে দিয়ে এখানে ওইটার নাম দিবা ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তাহলে যত টাকা গ্যাপ থাকবে ওইটার নাম দেওয়া হবে কি ব্যালেন্স সিডি। তারিখ হবে কি? তারিখ হবে ওই মাসের সর্বশেষ তারিখ। তাহলে আমরা জানি মার্চ মাস যাবে কিসে বলো তো? 31-এ। তাহলে 31। আচ্ছা, এখন এই ব্যালেন্স সিডিটা দেখো, এটা আছে কোন পাশে? ক্রেডিট পাশে। তো তুমি এর উল্টা পাশে যাবা, উল্টা পাশে গিয়ে লিখবা 2017 সাল, এর পরের মাস, মার্চের পরে কি এপ্রিল, লিখবা যে এপ্রিলের 1। তাহলে এই ব্যালেন্স সিডিটা যেই পাশে থাকবে এর বিপরীত পাশে কি লিখবা? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এবং এখানে তুমি সিডি টাকা লিখবা 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে এই ছিল টি ছক অনুসরণ করে কি আমার খতিয়ান। তাহলে এখানে উত্তর কত? উত্তর হচ্ছে এই যে 5,000 টাকা কি আমার এখানের উত্তর। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার চলো এই সেম অঙ্কটা আমরা আসলে চলমান জের ছকে করব। ওকে, দেখো এটা হচ্ছে কি আমার চলমান জের ছক। তো আমরা এখানে প্রথমে দিচ্ছি টাইটেল নগদান হিসাব, ব্যাকেটে কিন্তু অবশ্যই লিখতে হবে কি চলমান জের ছক। আচ্ছা, এবার খেয়াল করো চলমান জের ছকে তুমি কি করবা। প্রথম হচ্ছে চলমান জের ছক তুমি খেয়াল করবা যে কোন জায়গায় নগদান হিসাব আছে, মানে টাইটেলে যে শিরোনাম থাকবে ওইটা কোন কোন জাবেদার মধ্যে আছে। তো এটা কিন্তু তোমার এখানেও আছে, আবার কি এখানেও আছে, তো সমস্যা নাই। 2017 সাল না, তাহলে লিখবা তারিখ 2017 সাল। আচ্ছা, মার্চের 3 লেখো। তো চলমান জের ছকে চাইলে কি তুমি সবগুলো তারিখ একসাথে লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, মার্চের 3, মার্চের 10। আচ্ছা, খেয়াল করো প্রথম জাবেদার মধ্যে এখানে নগদান হিসাব কি হয়েছে বলো তো? ডেবিট হয়েছে। কি হয়েছে? ডেবিট হয়েছে। কত টাকা? 20,000 টাকা। তাহলে তুমি এই যে মার্চের 3 তারিখে সরাসরি ডেবিট করে বসায় দাও 20,000। এই যে সরাসরি আমরা ডেবিট করে বসিয়ে দিলাম 20,000 টাকা। আচ্ছা, কিন্তু এই বিবরণের গড়ে হবে কি উল্টা নাম। উল্টা নাম কি বলতো? বিক্রয় হিসাব। ওকে,
তাহলে এই বিবরণে করা হবে বিক্রয় হিসাব। আচ্ছা, এবার মার্চের 10-এ যাও। মার্চের 10-এ এখানে নগদ হিসাব কি হয়েছে? নগদ হিসাব হয়েছে ক্রেডিট। তাহলে ক্রেডিট হইলে এই যে 15,000 টাকা, এটা কোন পাশে বসবে? নগদান হিসাব যেই পাশে, এটা ওই পাশে যাবে। যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে এই 15,000 টাকা ক্রেডিট পাশে যাবে। তাহলে ক্রেডিট পাশে লিখো 15,000 টাকা। ওকে, 15,000 টাকা। কিন্তু এখানে হবে বিপরীত নাম। তাহলে নগদের বিপরীতে আছে কে? আছে হচ্ছে তোমার আসবাবপত্র। এখানে লিখো আসবাবপত্র হিসাব। আচ্ছা, তো আসবাবপত্র হিসাব হচ্ছে আমার সমান সমান 15,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের পোস্টিং করা শেষ। কি করা শেষ বলতো? পোস্টিং করা শেষ। এখন এই গণের যে কাজটা, এটাকে বলা হয় কি আমার তোমার ব্যালেন্সিং করা বা উদ্বৃত্ত নির্ণয় করা। তো আসলে খতিয়ানে তোমার কাজ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি পোস্টিং করা, মানে পোস্টিং করা বলতে বোঝায় তুমি প্রত্যেকটা হিসাব খাতের নাম লিখছো, নাম লেখার পরে এই দুইটা ঘরে তুমি কি টাকার অঙ্কটা লিখছো, এটাকে বলে কি পোস্টিং করা। ঠিক আছে, তো আমাদের কিন্তু পোস্টিং করা শেষ। এখন এই করে আমরা যে কাজটা করব এটাকে বলে ব্যালেন্সিং করা বা ব্যালেন্সটা বের করা। ধরো সেম ওয়েতে আমি যদি বলি এখানে ধরো এই যে টি ছক, টি ছকের মধ্যে এই যে ধরো যে আমরা এখানে লিখলাম মার্চের 3 বিক্রয় হিসাব, তারপর মার্চের 10 আসবাবপত্র হিসাব, এটাকে কি বলে? পোস্টিং করা বলে। তারপর যে আমরা এখান থেকে তোমার ব্যালেন্স সিডি বিডিটা বের করলাম, যে ব্যালেন্স সিডি বের করলাম, তারপর এখানে কি ব্যালেন্স বিডি বের করলাম, এটাকে বলে ব্যালেন্সিং করা বা উদ্বৃত্ত নির্ণয় করা। ঠিক আছে, তো খতিয়ান হচ্ছে এই দুইটা ধাপ, এটা হচ্ছে পোস্টিং, একটাকে বলতো ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। তো এবারে খেয়াল করো আমরা আসলে এখান থেকে কিভাবে ব্যালেন্সিংটা করতে পারি একটু খেয়াল করি। দেখো এখানে প্রথম কথা হচ্ছে ধরো এখানে তোমার কোনো কিছু নাই, শূন্য। তো শূন্য অবস্থায় কেউ যদি ডেবিট পাশে 20,000 টাকা দেয়, তাহলে ডেবিট পাশে কিছু ছিল না, শূন্য ছিল। কেউ যদি 20,000 টাকা দেয়, তাহলে ডেবিট পাশে থাকবে কত? ডেবিট পাশে থাকবে 20,000 টাকা। আচ্ছা, এবার ধরো কেউ তোমার ডেবিট পাশে আছে হচ্ছে 20,000। এখন ধরো কেউ এখান থেকে 15,000 টাকা নিয়ে গেল। দেখো ডেবিট মানে ধরো যে আমাকে দিয়েছে, দিয়েছে, আর ধরো যে ক্রেডিট মানে কি আমার থেকে নিয়ে নিছে। তা আমার কাছে ছিল কত? 20,000 টাকা। তাহলে কেউ যদি 15,000 টাকা নিয়ে নেই, তাহলে আমার কাছে আর থাকবে কত? আর থাকবে 5,000 টাকা। তো এটা হচ্ছে ব্যালেন্সিং করা। আমি আবার বলি, খেয়াল করো, আমার কাছে শুরুতে কোনো কিছু ছিল না, একজন আমাকে ডেবিট মানে আমাকে দিয়েছে, সে আমাকে কত দিয়েছে? 20,000 টাকা দিয়েছে। তাহলে আমার কাছে এখন আছে কত? 20,000 টাকা আছে। তারপরে ক্রেডিট মানে একজন নিয়ে নিছে, তাহলে 20,000 থেকে সে 15,000 টাকা নিয়ে নিছে, আর আছে কত? আর আছে 5,000 টাকা। তাহলে খেয়াল করে এই 5,000 হচ্ছে এখানে এই খতিয়ানের উত্তর। তো এর আগে টি ছকে উত্তর বেরিয়েছে কত? 5,000। তুমি টি চোখ করো বা চলমান জের চোখ করো, উত্তরটা কিন্তু একদম হুবহু সেমই আসবে। ওকে, এবার খেয়াল করো একটু জাবেদা আর খতিয়ান। এই জাবেদা আর খতিয়ানের মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কি, এটা আমরা একটু সাম আপ করি। দেখো জাবেদার মধ্যে আমরা আসলে কি করি, ধরো যে আমরা যখন কোনো কিছু জাবেদা করতে চাই, আসলে কি কি বিষয় ঘটে। জাবেদার মধ্যে আমরা কি প্রথমে একটা লেনদেন থাকে, ওই লেনদেনটাকে আমরা কি করি বলতো? হিসাব খাত বের করি, আসলে ওই লেনদেনের সাথে কি কি হিসাব জড়িয়ে আছে, হিসাব খাত বের করি। হিসাব খাত বের করার পরে আমরা আসলে দেখি যে আসলে ডেবিট হইলো নাকি ক্রেডিট হইলো, মানে ডেবিট বা ক্রেডিট নির্ণয়, ডেবিট বা ক্রেডিট নির্ণয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এই যে ধরো এখানে প্রথমে একটা লেনদেন হবে, এই লেনদেন হওয়ার পরে আমরা কি করবো বলতো? হিসাব খাত নির্ণয় করব বা হিসাব খাতটা বের করব। তারপরে ওই হিসাব খাতের ডেবিট বা ক্রেডিট নির্ণয় করব। এই সবগুলো কাজকে বলা হয় লিপিবদ্ধকরণ। কি বলতো? লিপিবদ্ধকরণ। আচ্ছা, কিন্তু খতিয়ানের কাজটা কি? খতিয়ানের যে কাজ, সে হচ্ছে ওই জাবেদের উপর ভিত্তি করে। দেখো জাবেদের মধ্যে তো সবগুলো লেনদেন কি বলতো? সবগুলো হিসাব খাত একটু এলোমেলোভাবে থাকে। তো খতিয়ান কি করে? খতিয়ান জাবেদের উপর ভিত্তি করে সবগুলো হিসাব খাতকে শ্রেণী বিন্যাস করে। কি করে বলতো? শ্রেণী বিন্যাসকরণ করে। আসলে শ্রেণী বিন্যাসটা কি? শ্রেণী বিন্যাস মানে হচ্ছে ওই যে সবগুলো নগদান হিসাবকে একসাথে নিয়ে আসা,
সবগুলো ব্যাংক হিসাবকে একসাথে নিয়ে আসা, সবগুলো ধরো যে তোমার কই হিসাবকে একসাথে নিয়ে আসা, এটাকে বলে শ্রেণীবিন্যাসকরণ। আর খতিয়ান কি করে বলতো, শ্রেণীবিন্যাস করার পরে সে আসলে তোমার ওই জাবেদাগুলো থেকে পোস্টিং করে, কি করে বলতো, পোস্টিং করে, এবং পোস্টিং করার পরে সে আসলে উদ্বৃত্ত নির্ণয় করে, উদ্বৃত্ত নির্ণয় করে, এবং সে আমাদেরকে বলে যে নগদান হিসেবের উদ্বৃত্ত কত। যেমন দেখো এখানে কিন্তু আমরা আসলে জানতে পারতেছি যে দিন শেষে বা এই মাস শেষে নগদান হিসেবের উদ্বৃত্ত কত বলতো, 5,000 টাকা। তাহলে খতিয়ান কি করে, পোস্টিং করে, পোস্টিং করার পর আমাদেরকে সে বলে যে ওই হিসাবের আসলে উদ্বৃত্ত বা ধরো তোমার জের, উদ্বৃত্ত বা জের আসলে কত টাকা আছে, সেটা ক্লিয়ার? আচ্ছা, এটাকে উদ্বৃত্ত বলে, জের বলে, অথবা এটাকে ব্যালেন্সও বলে। ওকে, ব্যালেন্স। তো এই হচ্ছে জাবেদা আর খতিয়ানের কাজের মধ্যে একটুখানি পার্থক্য। আমরা কিন্তু ইতিমধ্যে আসলে তোমার পোস্টিং করা বিষয়টা কি ওইটা আমরা বুঝে গেছি, কিন্তু ব্যালেন্সিং বিষয়টা আসলে বা উদ্বৃত্ত নির্ণয়ের বিষয়টা অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি করে। তো চলো আমরা আসলে এই দুইটা বিষয়, এখানে তোমার সব কিছু পোস্টিং করা আছে, আমাদের কাছে হচ্ছে উদ্বৃত্তটা নির্ণয় করা। তো চলো আমরা দেখি যে কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করবা। সেটা হচ্ছে টি ছক, ঠিক না? তো টি ছকে কিন্তু সিস্টেম একটা, আবার চলমান জের ছকে কি সিস্টেম অন্যটা। তো টি ছকের ক্ষেত্রে তুমি প্রথম এদিকে একটু হালকা স্পেস রাখবা, রেখে এখানে একটা দাগ দিবা, তারপর নিচে হচ্ছে 2 দাগ দিবা। সেমভাবে এখানে হালকা একটু স্পেস রেখে এখানে এভাবে দাগ টেনে দিবা। দাগ টানার পর তুমি যোগ করো, এখানে কত বলো তো, 30,000, 10,000, 5,000, 30, 10, 40, 40 আর 5 কত, 45,000 টাকা। তাহলে ডেবিট পাশে আমার আছে কত বলো তো, 45,000 টাকা। এবার ক্রেডিট পাশে যাও, 8 আর 4 কত, 12,000, 12 আর 3 কত, 15,000 টাকা। তাহলে এই পাশে আছে 45,000 আর এই পাশে আছে কত, 15,000। তাহলে যেইটা বড় ওইটাকে তুমি দুই পাশে লিখবা। যেহেতু 45,000 বড়, আমি এখানে 45,000কে দুই পাশে লিখবো। এখানে হচ্ছে 45,000, সেমভাবে আমি এখানে লিখবো কত বলো তো, 45,000। এবার একটা বিষয় বলো, এখানে আছে কত, 15,000। তাহলে 15,000 এখানে আছে, ঠিক না? এখন 45,000 হওয়ার জন্য কম কত আছে, গ্যাপ কত আছে? আমরা সবাই জানি যে আমরা যদি আসলে 45,000 থেকে 15 বিয়োগ করি তাহলে আমরা গ্যাপটা পাবো। 45,000 থেকে তুমি 15,000 বিয়োগ করো, একদম ইজি কিন্তু। দেখো এখানে 8 আর 4 কত, 12, 12 আর 3 কত, 15। তাহলে এখানে 15,000 আছে, কিন্তু আমি নিচে লিখছি কত, আমি নিচে লিখছি 45,000। তাহলে 15,000 আছে, 45,000 করার জন্য আর কত টাকা দরকার? তো তুমি 45 থেকে 15 বাদ দাও, তাহলে বাদ দিলে এখানে হবে তোমার 30,000 টাকা, ঠিক না? মানে গ্যাপ আছে কত বলো তো, 30,000। তাহলে এখানে লিখো 30,000 টাকা। যেই অঙ্কটা গ্যাপ থাকবে ওই সংখ্যাটা এখানে লিখে দিবা। লিখার পরে দেখো এখানে দেখো এই 8,000-এর একটা নাম আছে কই হিসাব, 4,000-এর একটা কি আছে নাম আছে আসবাবপত্র হিসাব। তো সেমভাবে এই 30,000-এর একটা নাম দিতে হবে, আর ওই নামটা হবে ব্যালেন্স সিডি, C/D, এবং ওই তারিখটা হবে ওই মাসের সর্বশেষ তারিখ। তাহলে মে মাস শেষ হবে 31 তারিখ। তারপরে যেহেতু তোমার ব্যালেন্স সিডি যেই পাশে থাকবে তুমি এর বিপরীত পাশে আসবা, এসে এখানে লিখবা 2017 সাল। আচ্ছা, মে মাসের পরের মাস কি, জুন। এর পরের মাসের 1 তারিখ, জুন মাসের 1 তারিখে ওই ব্যালেন্স সিডির বদলে তুমি লিখবা কি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এখানে লিখবা 30,000 টাকা। তাহলে এই ব্যালেন্স বিডিটা হচ্ছে কি এখানে উদ্বৃত্ত, নগদান হিসাবের উদ্বৃত্ত কত বলো তো, 30,000 টাকা। তো এখানে আসলে আমরা দেখলাম যে পোস্টিং করার পর ব্যালেন্সিং করা নিয়ে অনেকের মধ্যে একটু সমস্যা থাকে। তো আমরা আসলে এখান থেকে ব্যালেন্সিং বিষয়টা শিখলাম কার বলতো, টি ছকের। এবার চলো আমরা আসলে চলমান জের ছক, এটা কি বলতো, চলমান জের ছক। তো চলমান জের ছকের ক্ষেত্রে এখানে সবগুলো ব্যালেন্সিং আমরা কিভাবে করতে পারি, সবগুলো পোস্টিং কিন্তু করা আছে। তো আমরা আসলে কীভাবে ব্যালেন্সিংটা করবো এটা একটু দেখি। দেখো ডেবিট ক্রেডিট দুই পাশে কি টাকার অঙ্ক আছে, এটা হচ্ছে উদ্বৃত্ত বা জের। এখন এই ডেবিট ক্রেডিটে কোনো টাকা পয়সা নাই, দেখো এই যে এখানেও খালি, এখানেও কি বলতো খালি। এখন তোমাকে একজন ডেবিট মানে কি টাকা দিয়েছে ধরো,
তোমাকে একজনে দিয়েছে কত 8,000 টাকা, তোমার কাছে কিছু ছিল না, শূন্য ছিল। যদি 8,000 টাকা দেই তাহলে এখন তোমার কাছে আছে কত 8,000 টাকা। তো তোমার কাছে 8,000 টাকা ছিল, আরেকজন এসে তোমাকে দিয়েছে কত 6,000 টাকা। তাহলে 8 আর 6 মিলে তোমার কাছে এখন আছে কত 14,000 টাকা। এখন 14,000 টাকা থেকে ধরো যে ক্রেডিট টাকা মানে কি, ধরো নিয়ে গেছে, তো 14,000 টাকা থেকে মানুষে নিয়ে গেছে কত 3,000 টাকা। তাহলে 14 থেকে 3 গেলে তোমার এখানে হবে 11,000 টাকা তোমার কাছে আর আছে। তাহলে আরেকজন এসে নিয়ে গেছে কত 1,000 টাকা। তাহলে তোমার কাছে এখন আছে কত 10,000 টাকা। ধরো এরপরে তোমার আরেকজন আসছে, এসে সে নিয়ে গেছে আরো 2,000 টাকা। তাহলে তোমার কাছে এখন আছে কত 10 থেকে 2 গেলে 8,000 টাকা। তো এটাকে বলে কি ব্যালেন্সিং করা। এখানে সর্বশেষ এই যে 8,000 হচ্ছে কি এখানের আনসার বা উত্তর। ঠিক আছে, খেয়াল করে আমি আরেকবার একটু বলি। তোমার কাছে প্রথমে কোনো টাকা ছিল না, একজন তোমাকে দিয়েছে কত 8,000 টাকা। তাহলে তোমার কাছে এখন আছে কত 8,000, আরেকজন দিয়েছে 6,000। তাহলে 8 আর 6 মিলে হবে কত 14,000 টাকা। তারপর তোমার থেকে একজন নিয়ে গেছে 3,000, তাহলে 14 থেকে 3,000 চলে গেলে আর আছে কত 11,000 টাকা। তারপর আরেকজন নিয়ে গেছে 1,000, তাহলে 11 থেকে 1 চলে গেলে এখন থাকবে কত 10,000 টাকা। তো 10 থাকার পরে আরেকজন নিয়ে গেছে 2,000 টাকা, তাহলে 10 থেকে 2 গেলে এখন তোমার নিকট থাকবে সর্বশেষ 8,000 টাকা। তো এটা ছিল চলমান জের ছক অনুসারে ব্যালেন্সিং করা। এবার খেয়াল করে এখানে একটা বিষয়, যে তোমার যখন পোস্টিংটা করবা তখন আসলে জেরটা কীরকম হবে। ধরো এখানে তোমার পোস্টিংটা যদি ডেবিট পাশে হয়, তোমার যে পোস্টিংটা হবে, দেখো এই যে এখানে যে এই যে পোস্টিংগুলা, এই পোস্টিংগুলো হয়েছে কোন পাশে ডেবিট পাশে, আর এই যে পোস্টিংগুলা এগুলো হচ্ছে কোন পাশে ক্রেডিট পাশে। আর এই দুইটা ঘর হচ্ছে উদ্বৃত্ত বা জেরের ঘর। তোমার পোস্টিং যদি ডেবিট পাশে হয়, ডেবিট পাশে পোস্টিং হইলে তোমার ডেবিটের যে ব্যালেন্স ওটা বাড়বে। ডেবিট ডেবিট মিলে গেলে তো অবশ্যই বাড়বে, ঠিক না? তো ডেবিট পাশের ব্যালেন্স কি বাড়বে, আর ডেবিট ক্রেডিট মিলে নাই ওই ক্ষেত্রে কি ব্যালেন্সটা কমে যাবে। সেটা ক্লিয়ার? ওকে। তুমি যদি ক্রেডিট পোস্টিং করো তাহলে ক্রেডিটেড পোস্টিং করলে ডেবিটের যে ব্যালেন্স মিলে নাই, না মিললে কি কমবে। আর ক্রেডিট পোস্টিং করলে তোমার এখানে হবে আসলে ক্রেডিট, ওকে মানে বলেছো ডেবিট হয়ে গেছে। ক্রেডিট পোস্টিং করলে ক্রেডিটের যে ব্যালেন্স থাকবে, তাহলে ক্রেডিট ক্রেডিট মিলে গেছে, মিলে গেলে কি ব্যালেন্সটা অবশ্যই বাড়বে। ঠিক আছে, তাহলে তোমার পোস্টিং আর ব্যালেন্স যদি মিলে যায় তাহলে বাড়বে, যদি না মিলে তাহলে কি বলতো কমে যাবে। ওকে, এবার হচ্ছে হিসাবের নাম এবং সাধারণ উদ্বৃত্ত। খেয়াল করে এখানে এই যে সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এগুলোর সাধারণ উদ্বৃত্ত কি বলতো ডেবিট হয়, কি বলতো ডেবিট হবে। আর আয় দায় মূলধন এগুলোর সাধারণ উদ্বৃত্ত কি বলতো ক্রেডিট। তুমি এভাবে মনে রাখতে পারো যে সব 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 হলো ডেবিট, আদম হলো ক্রেডিট, আদম হলো ক্রেডিট। ওকে, তাহলে সব হলো ডেবিট, আদম হলো ক্রেডিট। এর মানে হচ্ছে এ সব দ্বারা হচ্ছে তোমার স দ্বারা সম্পদ, ব দ্বারা ব্যয়। আচ্ছা, তো সম্পদ আর ব্যয় কি ডেবিট, আর আদম এই আ দ্বারা হচ্ছে আয়, দ দ্বারা হচ্ছে কি দায়, আর ম দ্বারা কি মূলধন। আচ্ছা, তাহলে আয় দায় মূলধন এগুলো কি বলতো ক্রেডিট। তাহলে সব সম্পদ ব্যয় কি ডেবিট, আর আদম আয় দায় মূলধন এগুলো কি ক্রেডিট। তো এই ছন্দটার মাধ্যমে খুব ইজিলি কিন্তু তুমি আসলে মনে রাখতে পারবা যে কোনগুলো ডেবিট হবে কোনগুলো কি ক্রেডিট হবে। তো এটা হচ্ছে আমাদের একটা বড় অঙ্ক। আমরা তো একটু কি ছোট্ট ছোট অঙ্ক করলাম, তো চলো এবার আসলে আমরা একটু বড় অঙ্কের জাবেদা করে দেখি আসলে আমরা জাবেদা থেকে খতিয়ানটা তৈরি করতে পারি কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 2017 সাল। 17 সালে কি মাস বলো তো আগস্ট মাস। তো চলো আমরা আসলে আগে জাবেদা করি। আমরা এখান থেকে জাবেদা করা শুরু করি। চলো, প্রথম হচ্ছে আগস্টের 1, ঠিক না? আগস্টের 1, তো আগস্টের 1-এ আসলে যেই জাবেদাটা হবে খেয়াল করে কি বলছে এখানে, বাকিতে পণ্য বিক্রয়।
তারপরে তো বাকিতে যখন আমরা পণ্য বিক্রয় করি তখন এর সাথে কে জড়িত, এর সাথে দেনাদার জড়িত। তাহলে বাকিতে পণ্য বিক্রি করলে আমার দেনাদার বাড়বে, আর দেনাদার বাড়লে কি দেনাদার হিসাব ডেবিট। দেনাদার হিসাব হচ্ছে আমার ডেবিট। আর বিক্রি কি, পণ্য বিক্রি করলে বিক্রি হিসাব ক্রেডিট। বিক্রি হিসাব ক্রেডিট। প্রথম জাবেদা শেষ। তারপর হচ্ছে আগস্টের 2 ঋণ গ্রহণ। তুমি যদি ঋণ নাও তাহলে তোমার নিকট কি আসবে, তোমার নিকট নগদ টাকা আসবে। তাহলে আগস্টের 2 ঋণ নিলে হচ্ছে নগদ হিসাব ডেবিট, হিসাব ডেবিট। আর এই যে নগদ টাকাটা তোমার নিকট আসলো, এটা কিসের মাধ্যমে আসছে বলতো, ঋণের মাধ্যমে আসছে। তাহলে ঋণ কি দায়, দায় বাড়লে ক্রেডিট। তাহলে এখানে ঋণ হিসাব ক্রেডিট, এই যাবে আমাদের শেষ। তারপরে চলো আগস্টের 6 ব্যাংকে জমা দান। তুমি যদি ব্যাংকে টাকা জমা দাও তাহলে কি হবে খেয়াল করো, আগস্টের 6 তাহলে ব্যাংকে টাকা জমা দিলে তোমার ব্যাংকের যে ব্যালেন্স থাকবে ওইটা বাড়বে। তাহলে ব্যাংক যত সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংকে টাকা জমা দিলে কি নগদ টাকা কমে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা। তো তারপরে চলো আমরা একটু দেখি বাকি লেনদেনগুলা। আগস্টের 8 পণ্য ফেরত পাওয়া গেল। আচ্ছা খেয়াল করো, পণ্য ফেরত, ফেরত বিষয়টা ধরো আমি যদি বলি ফেরত, যদি বলে ফেরত মানে আমরা পেয়েছি, হ্যাঁ, বা পাইছি, আর হচ্ছে কি ফেরত দিছি। আচ্ছা, তো এখানে মনে রাখতে হবে যে ফেরত পাইছি মানে বিক্রয় ফেরত, কি বলতো, বিক্রয় ফেরত। আচ্ছা, আর ফেরত দিয়েছি এর মানে হচ্ছে কই ফেরত। তাহলে ফেরত পেয়েছি মানে কি বিক্রয় ফেরত, ফেরত দিয়েছি মানে কি কই ফেরত। এখানে বলছে পণ্য ফেরত পাওয়া গেল, তাহলে পাওয়া গেল মানে কি বিক্রয় ফেরত। তাহলে বলো তো বিক্রয় কি, বিক্রয় হচ্ছে আমার ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত কি হবে ডেবিট। এটা হচ্ছে তোমার আগস্টের 8। লেখো যে আগস্টের 8। আচ্ছা, তাহলে বিক্রয় ফেরত ডেবিট হবে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। ওকে, আচ্ছা। আমরা তো বিক্রয় ফেরতের সাথে সাধারণত কে জড়িত, বিক্রয় ফেরতের সাথে কি দেনাদার জড়িত, আর কই ফেরতের সাথে কি বলতো তোমার পাওনাদার জড়িত। এখন হচ্ছে তোমার পাওনাদার জড়িত, আর বিক্রয় ফেরত কি বলতো তোমার দেনাদার জড়িত। তাহলে বিক্রয় করলে কি দেনাদার বাড়ে, আর বিক্রয় ফেরত আসলে কি দেনাদার কমে। কমলে দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, তারপরে খেয়াল করো আগস্টের 12 দেনাদার থেকে প্রাপ্তি। ওকে, আগস্টের 12 দেখো তুমি যদি দেনাদার থেকে টাকা পাও তাহলে তোমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব ডেবিট। আচ্ছা, আর খেয়াল করো তুমি যখন আসলে দেনাদার থেকে টাকাটা পেয়ে যাবা তখন তো তোমার দেনাদারটা আর থাকবে না, দেনাদারটা কমে যাবে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, তারপরে চলুন দেখি আগস্টের 15 ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তো দেখো যদি ব্যবসার কোনো কিছু মালিক ব্যক্তিগত কাজে নিয়ে যায় এটা হচ্ছে কি উত্তোলন, ঠিক না। তাহলে আমার এখানে হবে, আমি এখানে তারিখ দিচ্ছি 15 নাকি 15। তাহলে উত্তোলন কি, উত্তোলন সবসময় ডেবিট হবে, ঠিক না। উত্তোলন হিসাব সাধারণ যাবে দেখি উত্তোলন সবসময় ডেবিট, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু আমরা আসলে ব্যাংক থেকে টাকাটা নিয়ে গেছি তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব হচ্ছে আমার
ক্রেডিট। ওকে, এবার খেয়াল করো, পণ্য ক্রয় করে চেক প্রদান, মানে চেকে পণ্য ক্রয়। চেকে পণ্য যদি আমরা ক্রয় করি তাহলে আমার ক্রয় হিসাব ডেবিট, আর পণ্য কিনলে ক্রয় কি হবে? ডেবিট। আচ্ছা, আর চেকে পণ্য কিনলে আমার নিকট থেকে কি চলে যাবে? চেক চলে যাবে। তো চেক মানে চেক চলে যাওয়া মানে কি? চেক পাইলে ব্যাংক বাড়ে, আর চেক চলে গেলে কি ব্যাংক কমে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে দেখি 25 বিক্রয় 12,000 টাকা। যেহেতু কোনো কিছু বলা নাই, আমরা ধরে নিব কি নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয় করলে যেটা হবে, আমার নগদ হিসাব ডেবিট, আমার নগদ টাকা বাড়বে, সম্পদ বাড়লে ডেবিট। আর পণ্য বিক্রয় করলে কি সব সময় বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের আসলে সবগুলো জাবেদা। আমরা আসলে একসাথে এখন সবগুলো জাবেদা একটু দেখি যে সব ঠিকঠাকভাবে আছে কিনা। ওকে, তাহলে খেয়াল করো, আশা করি সবকিছু ঠিকঠাকভাবে আছে। নগদান ঋণ, ব্যাংক নগদান, যে ব্যাংক নগদান, তারপরে বিক্রয় ফেরত, দেনাদার, নগদান হিসাব, দেনাদার হিসাব, উত্তোলন ব্যাংক, কই ব্যাংক, নগদান বিক্রয়। তার মানে সবগুলো জাবেদা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। আর তুমি যদি আসলে চাও যে এভাবে পারফেক্টলি সবগুলো জাবেদা সঠিকভাবে করতে, তাহলে কিন্তু আমাদের জাবেদার যে লেকচারটা ছিল পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত, ওইটা তোমাকে একটু কষ্ট করে দেখে আসতে হবে। ওকে, এবার চলো আমরা এই জাবেদা থেকে আসলে খতিয়ানটা তৈরি করি। আচ্ছা, তো দেখো, সর্বপ্রথম আমাদের কিন্তু এই জাবেদাটা এখানে আছে। তো এই জাবেদাটা থাকার পরে আমরা যখন খতিয়ান করতে যাব, তো ধরো তোমাকে অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দিবি যে নগদান হিসাবের খতিয়ান তৈরি করো, বিক্রয় হিসাবের খতিয়ান তৈরি করো, ঠিক আছে? তো যেই যেই হিসাবগুলোর খতিয়ান করতে বলা হবে, তুমি কি ওই হিসাবের জন্য কিভাবে এটা খতিয়ানের গড় তৈরি করবা। এটা হচ্ছে টি ছক, ঠিক না? এটা হচ্ছে কি টি ছক। তো ব্যাকেটে তুমি লিখে দিবা টি ছক। এখন তোমাকে টি ছক এবং চলমান জেড ছক দুইটাই জানতে হবে, কারণ পরীক্ষায় কোনটা আসবে তুমি কিন্তু আসলে জানো না। তো আমরা আসলে দুইটা অনুসরণ করে দেখাবো তুমি আসলে কিভাবে একটা খতিয়ান তৈরি করতে পারো। তো প্রথম হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, তো শিরোনাম দেখার পর সর্বপ্রথম তোমার যে কাজ, যে এই জাবেদাগুলোর মধ্যে নগদান হিসাব কোথায় কোথায় আছে। দেখো আমরা দেখি, এখানে নগদান হিসাব নাই, এখানে আছে, তারপর এখানে আছে, এখানে নাই, এখানে নগদান হিসাব আছে, তারপরে হচ্ছে আমার একদম শেষে নগদান হিসাব আছে। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে জাবেদার মধ্যে নগদান হিসাবটা কোন কোন জায়গায় আছে ওইটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে কি আগস্টের 2, দেখো এখানে নগদান হিসাব কি হয়েছে বলতো, ডেবিট হয়েছে। তো ডেবিট হইলে আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। কত টাকা? 30,000 টাকা। তাহলে আগস্টের 2, ওকে, তো ডেবিট পাশে 2017 আগস্টের 2 ডেবিট পাশে লিখবো। আচ্ছা, ডেবিট পাশে লিখবো কত বলতো? লিখবো আমরা 30,000 টাকা। দেখো এখন হচ্ছে এর নগদান হিসাবে বিপরীতে আছে কি? বিপরীতে আছে ঋণ হিসাব। তাহলে তোমার 30,000 টাকা লিখে ফেলো, 30,000 টাকা। আচ্ছা, দেখো খেয়াল করো, তোমার টাকার অঙ্কটা বসবে কি? টাকার অঙ্কটা বসবে টাইটেল অনুসরণ করে। টাইটেল কে? নগদান হিসাব। তো আসলে নগদান হিসাবে আছে কত? 30,000। আচ্ছা, আর ডেবিট পাশে যাবে নাকি আসলে ক্রেডিট পাশে যাবে, ওইটাও ডিপেন্ড করে কি বলতো টাইটেলের উপর। এখানে নগদান হিসাব কি আছে? ডেবিট আছে। কিন্তু টাইটেলটা ডেবিট, আমরা কোন পাশে লিখবো? আমরাও তোমার ডেবিট পাশে লিখবো। ওকে, আচ্ছা, এখন বিবরণে গড় হবে উল্টা হিসাবপাত, মানে বিপরীতে যে হিসাবপাত আছে। তো এখানে আসলে নগদের বিপরীতে আছে কে? ঋণ হিসাব। এখানে লিখতে হবে ঋণ হিসাব 30,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা যাই, দেখো এখানে নগদান হিসাব কি হয়েছে বলতো? ক্রেডিট হয়েছে। কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা যাব কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে যাই, এটা হচ্ছে আগস্টের 6 তারিখ 2017 আগস্টের 6। আচ্ছা, ক্রেডিট হচ্ছে কত টাকা বলতো? 10,000 টাকা। লিখো 10,000 টাকা। আচ্ছা, কিন্তু
এর বিপরীতে কে ছিল বলতো? এর বিপরীতে ছিল ব্যাংক হিসাব। তো আসলে এই বিবরণে ঘরে বসবে কি? ব্যাংক হিসাব। ওকে, আচ্ছা। এখন এভাবে আসলে বারবার দেখতে গেলে কিন্তু সময় নষ্ট হচ্ছে। এই জন্য আমি তোমাকে শুরু থেকে একটু ভেঙে ভেঙে দেখালাম। এখন চলো একটু তাড়াতাড়ি করে দেখাই কিভাবে করবা। খেয়াল করো, এই যে নগদান হিসাব কি হয়েছে বলতো? ডেবিট হয়েছে, তাহলে কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। এগুলো একটু মনে রাখতে হবে। কত টাকা ডেবিট হয়েছে? ৬,০০০ টাকা ডেবিট হয়েছে। বিপরীতে কে আছে? বিপরীতে আছে দেনাদার। কত তারিখ? আগস্টের ১২। একটু মনে রাখতে হবে যে আগস্টের ১২ তারিখ। আচ্ছা, কি হয়েছে বলতো? ডেবিট হয়েছে। কত টাকা? ৬,০০০ টাকা, নাকি? এই যে ৬,০০০ টাকা, তো এখানে লিখে দিবে ৬,০০০ টাকা। আচ্ছা, বিপরীতে কি ছিল? কার নাম ছিল বিপরীতে? দেনাদারের নাম ছিল। লিখতে হবে দেনাদার হিসাব। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে। এতে করে হচ্ছে কি অঙ্কটা তুমি খুব অল্প সময়ে করতে পারবা। আর ধরো যে তুমি বারবার জাবেদা দেখলা, বারবার লিখলা, সময় বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা। আবার দেখো আগস্টের ২৫, এখানে নগদান কি হয়েছে? ডেবিট হয়েছে। কত টাকা? ১২,০০০ টাকা। বিপরীতে কে আছে? বিক্রয় হিসাব আছে। তাহলে খেয়াল করো আগস্টের ১২, আগস্টের ২৫ নগদান হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে, এই জন্য আমরা ডেবিট পাশে লিখতেছি। কত টাকা হয়েছে ডেবিট বলতো? ১২,০০০ টাকা ডেবিট হয়েছে, লিখলাম ১২,০০০। বিপরীতে কে ছিল বলতো? বিপরীতে ছিল বিক্রয় হিসাব। এই যে বিক্রয় হিসাব, লিখো বিক্রয় হিসাব। এখন কথা হচ্ছে যে ভাই এভাবে তো জাবেদা থেকে বারবার খতিয়ান করতে গেলে মনে হচ্ছে অনেক সময় লাগে। আসলে বিষয়টা এরকম না। তুমি যখন প্রথমবার করতে যাবা তোমার সময়টা বেশি লাগবে, এটা আমি স্বীকার করি। কিন্তু তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, হ্যাঁ, তখন তোমার সময়টা অনেক কমে আসবে। এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি কি এই খতিয়ানটা অল্প সময়ে করতে পারবে। এর জন্য আমি বলবো অ্যাকাউন্টিংয়ে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা অধ্যায়ের মেয়াদ, প্রত্যেকটা অধ্যায়ের ছক, এগুলো করতে গেলে, এগুলো মনে রাখতে গেলে একটু জটিল, একটু টাফ। কিন্তু তোমাকে যেটা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাবে কি অ্যাকাউন্টিংয়ের একটা সৃজনশীল করতে তোমার সর্বোচ্চ ১২ থেকে ১৫ মিনিট লাগবে। ঠিক আছে, কিন্তু এটা কখন আসবে? একদিনে আসবে না, কমপক্ষে ৪-৫ মাস প্র্যাকটিসের পরে তখন তোমার আসলে ওই লেভেলের একটা এফিসিয়েন্সি তোমার মধ্যে চলে আসবে। তো আমি একটা জিনিস বলবো, তুমি অ্যাকাউন্টিং যতটা না জ্ঞান অর্জন করতেছো, যতটা না বিষয়টা জানতেছো বা আমার ভিডিওগুলো দেখতেছো, আমার ভিডিওগুলো তোমাকে একটা গাইডলাইন দিবে, তোমাকে মূল বিষয়টা শিখাই দিবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে আসলে এখান থেকে তুমি খুব একটা বেশি আসলে বেনিফিট পাবে না। এই জন্য আমি বলবো খুব বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করো। চেষ্টা করো প্রতিদিন ৩-৪টা সৃজনশীল আসলে প্র্যাকটিস করার। ঠিক আছে, তো এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আসলে অ্যাকাউন্টিংয়ে ভালো করা পসিবল। আচ্ছা, তো আমাদের কিন্তু সব কিছুর পোস্টিং করা শেষ। তাহলে পোস্টিংয়ের পর আমাকে ব্যালেন্সিং করব। তো টিচকে ব্যালেন্সিংয়ের নিয়ম হচ্ছে অল্প জায়গা রেখে ২ দাগ দাও, দিলাম ২ দাগ। এই পাশে সেম অল্প জায়গা রেখে ২ দাগ দাও, দিলাম ২ দাগ। আচ্ছা, এবার এ পাশে দেখো ৩০ আর ৬ কত? ৩৬। ৩৬ আর ১২ কত বলো তো? ৪৮,০০০ টাকা। তাহলে এই পাশে আমার কত? ৪৮,০০০। আর এই পাশে কত? ১০,০০০। তাহলে বেশি কোনটা? বেশি হচ্ছে এই পাশে। তাহলে লিখো ৪৮,০০০ টাকা। তো যেহেতু ৪৮,০০০ বিষয়ের দুই পাশে হবে, এই পাশে হবে, ওই পাশে হবে। এখানে হবে কত? ৪৮,০০০ টাকা। আচ্ছা, এবার তুমি খেয়াল করো তো, এখানে আমরা যেখানে দেখলাম তখন এখানে তোমার এখানে ৪৮, এখানে ৪৮। এই পাশে আসলে কত টাকা আছে? এই পাশে আছে মাত্র ১০,০০০। তাহলে ৪৮,০০০ হওয়ার জন্য আসলে কত টাকা লাগে? কত টাকা কমতি আছে? কমতি আছে তোমার ৩৮,০০০ টাকা। তাহলে এই যে কমতিটা লিখবা, লিখার পরে এটার নাম হবে কি? নাম হবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি হচ্ছে কি? ৩৮,০০০ টাকার নাম। এটা ডেট হবে কখন বলো তো? ডেট হবে আগস্ট মাসের সর্বশেষ, মানে ৩১ আগস্ট সর্বশেষ তারিখ। তোমাকে কিন্তু জানতে হবে যে কোন মাসটা কোন তারিখে শেষ হয়। জানুয়ারি মাসের শেষ তারিখ কবে, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ কবে, এই বিষয়গুলো কিন্তু এখানে জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ব্যালেন্স সিডি যে পাশে আছে এর বিপরীত পাশে দেখো আগস্টের পরের মাস কি? সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বরের ১ তারিখে বিপরীত পাশে লিখতে হবে কি? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি ৩৮,০০০
টাকা। এই ছিল আমাদের কি বলতো টি ছক অনুসরণ করে নগদান হিসাবের কি করা, খতিয়ান করা। এবার চলো আমরা আসলে এই জাবেদা সেম জাবেদা থেকে আমরা আসলে নগদান হিসাবটাই করব, কিন্তু কি বলতো চলমান জের ছক অনুসরণ করে। ওকে, এখানে লিখো ব্র্যাকেটে যে চলমান জের ছক, চলমান জের ছক। তোমাদেরকে আমি দুইটা ছকই শিখাচ্ছি, কারণ পরীক্ষা কিন্তু কোনটা আসবে কেউ জানে না, যেন তোমাকে দুইটা ছকের মধ্যে কি পারদর্শী হইতে হবে। ওকে, তো চলো দেখি নগদান কোথায় কোথায় আছে। যে আগস্টের 2, 6, তারপর এখানে হচ্ছে 12, 25। তো 2, 6, 12, 25। তো এখানে তো আরো ইজি, সবগুলো ডেট একসাথে লিখো। 2017 আগস্টের 2, আগস্টের 6, আগস্টের 12, আগস্টের 25। আচ্ছা, তো খেয়াল করো এখানে প্রথম যে জাবেদা ছিল এখানে আগস্টের 2, এখানে নগদ হিসাবটা কি হয়েছে বলো তো? ডেবিট হয়েছে না? ডেবিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো ডেবিট হইলে তোমার ছিল কত? 30,000 টাকা। বিপরীতে কি আছে? ঋণ হিসাব। যদি বিপরীতে ঋণ হিসাব থাকে তাহলে এখানে বিবরণে করে কি বিপরীত হিসাবে নামটা হবে ঋণ হিসাব, ঋণ হিসাব। আচ্ছা, যেহেতু নগদ হিসাব কি হয়েছে, যে টাইটেল, টাইটেল কি হয়েছে? ডেবিট। তো টাইটেল যদি ডেবিট হয় টাকাটা বসবে কোন পাশে? ডেবিট পাশে। ঠিক আছে, টাইটেল যা হবে কি টাকাটাও সেম পাশে বসবে। টাইটেল যেহেতু ডেবিট, টাকার অঙ্ক বসবে কি ডেবিট পাশে। আগস্টের 6, টাইটেল কি হয়ে গেছে? টাইটেল হয়ে গেছে ক্রেডিট, তাহলে কি টাকার অঙ্কটা বসবে ক্রেডিট পাশে। কত? 10,000। বিপরীতে কি আছে? ব্যাংক হিসাব, তাহলে বিবরণে করে বসবে কি বিপরীত নাম ব্যাংক হিসাব। আচ্ছা, যেহেতু টাইটেল ক্রেডিট, টাকাটা বসবে 10,000 কি বলতো ক্রেডিট পাশে, বসে গেল 10,000 টাকা। আগস্টের 12, টাইটেল কি হয়েছে? টাইটেল হয়েছে ডেবিট, বিপরীতে কে আছে? দেনাদার হিসাব। কত টাকা? 6,000 টাকা। এবার দেখো তোমার বিপরীত হচ্ছে দেনাদার হিসাব, দেনাদার হিসাব। টাইটেল কি হয়েছে? টাইটেল হয়েছে তোমার ডেবিট, কত? 6,000 টাকা। আচ্ছা, এবার নেক্সট চলো 25, এখানে টাইটেল কি হয়েছে বলো তো? টাইটেল হয়েছে ডেবিট, কত? 12,000 টাকা। বিপরীতে কে আছে? বিক্রয় হিসাব। তো এখানে লিখো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তোমার এখানে হচ্ছে কত বলতো? 12,000 টাকা না? ডেবিট হয়েছে কত? 12,000 টাকা। আমাদের পোস্টিং করা শেষ, এখন আমরা কি করব? ব্যালেন্সিং করব। তোমার কাছে কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, তো তোমাকে একজন দিছে কত বলো? তোমাকে একজন দিছে 30,000 টাকা। তাহলে এখন তোমার কাছে আছে কত? 30,000 টাকা। এর মধ্যে ক্রেডিট মানে নিয়ে গেছে ধরো, তাহলে 10,000 টাকা একজন নিয়ে গেছে, নিয়ে গেলে আর আছে কত? 20,000 টাকা। 30 থেকে 10 চলে গেছে, আর আছে কত? 20,000। এখন আরেকজন তোমাকে দিয়েছে কত? 6,000 টাকা। তাহলে 20 আর 6 মিলে এখন তোমার কাছে আছে কত? 26,000 টাকা। এখন তোমার কাছে আছে 26,000, আরেকজন এসে তোমাকে দিয়েছে আরো 12,000 টাকা। ডেবিট মানে পেয়েছো, তো তোমার কাছে কি আরো যদি 12,000 টাকা দেই, 26 আর 12 মিলে তোমার কাছে এখন আছে কত বলতো? 38,000 টাকা। তুমি খেয়াল করো টি ছকে আমাদের উত্তর ছিল কত? 38,000। সেমভাবে চলমান যে জের ছক, এখানে কি আমাদের উত্তর কত আসবে? অবশ্যই 38,000 টাকা আসবে। তুমি টি ছক করো অথবা তুমি চলমান জের ছক করো, উত্তরটা কিন্তু কি সবসময় একই আসবে, সেম আসবে, কোনো পার্থক্য থাকবে না। ওকে, এবার চলো আমরা এই সেম জাবেদের উপর ভিত্তি করে আমরা আসলে ব্যাংক হিসাবটা কিভাবে তৈরি করতে হয় একটু দেখে আসি। দেখো এটা হচ্ছে ব্যাংক হিসাব, এবং এটা আমরা করব তোমার টি ছক অনুসারে, টি ছক। ওকে, তো টি ছকের মধ্যে সর্বপ্রথম যে আমার কাজ সেটা হচ্ছে ব্যাংক কোথায় কোথায় আছে একটু আইডেন্টিফাই করা। দেখো ব্যাংক কোথায় কোথায় আছে, যে এখানে একটা ব্যাংক হিসাব আছে, তারপরে এখানে একটা ব্যাংক হিসাব আছে, এখানে আছে, এই তিনটা আমরা পাইলাম। তারপরে আমরা যাব তোমার এখানে প্রথমে যে ব্যাংক হিসাবটা কি হয়েছে বলো তো? ডেবিট হয়েছে। কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আগস্টের 6, তা ডেবিট হলে আমরা ডেবিট পাশে লিখব 2017 আগস্টের 6।
আচ্ছা, তাহলে এখানে ব্যাংক হিসাবের বিপরীতে কে ছিল? বিপরীতে ছিল নগদান হিসাব। এখানে হবে নগদান হিসাব। লিখো নগদান হিসাব তোমার কত টাকা বলো তো? 10,000 টাকা। 10,000 টাকা। আমাদের একটা লেনদেন পোস্টিং করা শেষ। তারপরে চলো আগস্টের কত? 15। এখানে ব্যাংক কি হয়েছে বলো তো? এখানে ব্যাংক হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রেডিট হলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। কত টাকা? 1,000 টাকা। তাহলে 2017 এই যে ক্রেডিট পাশে আমরা আসলাম। 2017 আগস্টের 15। আচ্ছা, আগস্টের 15। এবার খেয়াল করো, আমরা আবার একটু দেখি ওখানে বিপরীতে কে ছিল বলতো? বিপরীতে ছিল উত্তোলন হিসাব। কে ছিল? উত্তোলন হিসাব 1,000 টাকা। তো এখানে তোমার এই বিবরণে করবে বিপরীত হিসাব। উত্তোলন হিসাব হচ্ছে আমার 1,000 টাকা। আমাদের দুইটা লেনদেন পোস্টিং করা শেষ। এর পরের লেনদেন দেখো আগস্টের 20। বলতো এখানে এই যে ব্যাংক হিসাব কি হয়েছে বলতো? ক্রেডিট হয়েছে। কত টাকা? 4,000 টাকা। আচ্ছা, বিপরীতে কে আছে? বিপরীতে আছে কই হিসাব। তাহলে আগস্টের 20 যেহেতু তোমার ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, ব্যাংক হিসাবকে টাইটেল ডেবিট হলে ডেবিট পাশে, টাইটেল যদি ক্রেডিট হয় তাহলে কি? ক্রেডিট পাশে। তো যেহেতু আমার ওই লেনদেনে ব্যাংক হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে ক্রেডিট হলে কি আমরা ক্রেডিট পাশে লিখবো। তাহলে এর বিপরীতে কে ছিল বলতো? কই হিসাব ছিল। তাহলে কই হিসাব কত টাকা বলতো? 4,000 টাকা ছিল। তাহলে এখানে হচ্ছে আমার 4,000 টাকা। এবার আমরা যে বিষয়টা করব ওটা হচ্ছে কি? তোমার ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিংয়ের নিয়ম হচ্ছে দুই পাশে একটা ফাঁকা জায়গা রেখে এভাবে দাগ টানা। তবে আমরা দাগ টেনে দিলাম। এখানে আমরা এভাবে দাগ টেনে দিলাম। আচ্ছা, তারপর তুমি মিলাও যে কোন পাশে টাকার অঙ্ক বেশি। এখানে 10,000 আর এখানে 4 আর 1 মিলে কত? 5,000 টাকা। যেহেতু এই পাশে টাকার অঙ্কটা বেশি, তাই আমরা 10,000 টাকার দুই পাশে লিখব। 10,000 এখানেও লিখবো একবার, আবার এই 10,000 আমরা এখানেও লিখবো একবার। 4 আর 1 এখানে আছে 5,000 টাকা, কিন্তু আমরা লিখছি কত? 10,000 টাকা। তাহলে গ্যাপ আছে কত? কমতি আছে কত? কমতি আছে আরো 5,000 টাকা। তাহলে এই যে কমতি যে টাকাটা, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি, আর এটা হচ্ছে আগস্ট মাসের শেষ তারিখ, মানে 31 তারিখ। এই ব্যালেন্স সিডিটা বিপরীত পাশে এসে হয়ে যাবে কি? ব্যালেন্স বিডি। 2018 আগস্টের পরে কোন মাস বলো তো? সেপ্টেম্বর মাস। 2018 সেপ্টেম্বরের 1 ব্যালেন্স বিডি হবে তোমার এখানে কত বলো তো? 5,000 টাকা। তো এই ছিল টি ছক অনুসরণ করে আমাদের কি ব্যাংক হিসাব তৈরি করা। এখন আমরা এই সেম লেনদেনের উপর ভিত্তি করে চলমান জের ছকে আমরা কি ব্যাংক হিসাবটা তৈরি করে একটু দেখব। এখানে লিখবে কি? চলমান জের ছক। তো চলমান জের ছকটা কিন্তু আসলে মানে আমার কাছে তুলনামূলক একটু ইজিয়ার মনে হয়, এবং ধরো যেটা কম সময় লাগে। ঠিক আছে, তো যদিও তোমাদের আসলে কোনো নিয়ম নাই যে তোমরা আসলে কোনো কিছু বলা না থাকলে যে কোনো ছকে করতে পারো, তবে আমার মনে হয় যে চলমান জের ছকটা যেহেতু আধুনিক ছক, তো আসলে কি এইটা অনুসরণ করাটা খুব বেশি মানে একটু ভালো মনে হয় আমার কাছে। ঠিক আছে, তো যদি এক্সামে বলা থাকে যে টি ছক করতে হবে বা সনাতনী ছক করতে হবে, তখন প্রশ্নে যেটা লেখা থাকবে কি ওই ছকটাই অবশ্যই ম্যান্ডেটরি করতে হবে। তো এবার খেয়াল করো, আমরা ব্যাংক হিসাবটা করব চলমান জের ছকে। তাহলে ব্যাংক হিসাব আছে কোথায়? এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা। তাহলে 6, 15, 20 চলমান জের ছকে আমরা সবগুলো কি একসাথে লিখে ফেলতে পারি। 6, 15, 20। তো 2017 সাল আগস্টের 6, আগস্টের 15, আগস্টের 20। আচ্ছা, তো আগস্টের 6তে আসলে কি হয়েছে? 6তে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। কি হয়েছে বলো তো? ডেবিট হয়েছে 10,000 টাকা। এর বিপরীতে আছে কে? নগদান হিসাব, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখানে, এই যে এখানে ছিল ওকে।
তাহলে এর বিপরীতে কে ছিল বলতো? বিপরীতে ছিল নগদান হিসাব। নগদান হিসাব দেখো খেয়াল করো, আগস্টের 6 ব্যাংক কি হয়েছে? ডেবিট হয়েছে। এর বিপরীতে কে আছে? নগদান হিসাব। তাহলে ব্যাংক ডেবিট হয়েছে কত টাকা? 10,000 টাকা। তো যেহেতু টাইটেল হচ্ছে ব্যাংক, তাহলে টাকার অঙ্কটা বসবে কি? ওই টাইটেলের উপর ডিপেন্ড করে। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট, এই 10,000 বসবে কোন পাশে? ডেবিট পাশে বসবে। নেক্সট দেখো আগস্টের 15 উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক কি হয়েছে বলতো? এখানে ব্যাংক ক্রেডিট হয়েছে, ঠিক না? ক্রেডিট হয়েছে কত টাকা? ক্রেডিট হয়েছে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা যদি ক্রেডিট হয়, এটা বসবে ক্রেডিট পাশে। আগস্টের 15 দেখো, আগস্টের 15 1,000 টাকা বসবে কোন পাশে? ক্রেডিট পাশে বসবে। এর বিপরীতে কি নাম ছিল? বিপরীতে ছিল উত্তোলন হিসাব। তাহলে লিখো এখানে উত্তোলন হিসাব। আচ্ছা, এটা যদিও বরাবর হয় নাই, মোটামুটি বরাবর হয়েছে। আমরা একটু বরাবর লিখতে হবে এগুলো, ঠিক আছে? বরাবর লিখতে পারলে একটু সুবিধা। আচ্ছা, এবার খেয়াল করো আগস্টের 20 এখানে ব্যাংক হিসাবটা কি হয়েছে বলতো? এখানে ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে। এর বিপরীতে কে আছে? কই হিসাব। ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে কত টাকা? 4,000 টাকা। তাহলে লিখো এখানে বিপরীতে হচ্ছে কই হিসাব। কই হিসাব বিপরীত নাম লিখবো আমরা। তো ব্যাংক হিসাবটা কি হয়েছিল বলতো? ক্রেডিট হয়েছিল কত টাকা? যে ক্রেডিট পাশে লিখবা 4,000 টাকা। তাহলে আমাদের পোস্টিং করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব? ব্যালেন্সিং করব বা উদ্বৃত্ত নির্ণয় করব। আমার কাছে কোনো কিছু ছিল না, একজন দিছে কত? 10,000। তাহলে ডেবিট পাশে আমার আছে কত এখন? 10,000 টাকা। তারপরে একজন আমার থেকে নিয়েছে ক্রেডিট, মানে নিয়েছে কত? নিয়েছে 1,000। তাহলে 10 থেকে 1,000 নিলে আমার কাছে এখন আর আছে কত? 9,000। আরেকজন এসে আমার থেকে নিয়ে নিয়েছে আরও 4,000। তাহলে ছিল 9,000, নিয়ে নিয়েছে 4,000। তাহলে 9,000 থেকে 4,000 বিয়োগ দিলে কত? 5,000 টাকা। তাহলে এখানে আমার উত্তর কত বলতো? এখানে আমার ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা খতিয়ানের জের হচ্ছে কি? 5,000 টাকা। সেমভাবে খেয়াল করো, টি ছকেও কিন্তু আমাদের উত্তর কত বেরিয়েছিল? 5,000। তুমি টি ছক করো, চলমান জের ছক করো, উত্তরটা কিন্তু সেমই আসবে। এবার চলো এই জাবেদের উপর ভিত্তি করে আমরা আসলে কই হিসাবটা তৈরি করার একটু চেষ্টা করি। কই হিসাব তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাকে চিন্তা করতে হবে যে কোন কোন জাবেদার মধ্যে আসলে কই হিসাবটা আছে। খেয়াল করো, এখানে আমার কই হিসাবটা একমাত্র একটা জাবেদার মধ্যে আছে। এটা হচ্ছে কি? জাবেদা আগস্টের 20 তারিখের একটা জাবেদা কি আছে? কই হিসাবটা আছে। যদি একটা জাবেদা থাকে, আমরা একটা নিয়ে কি কই হিসাবটা তৈরি করব। তাহলে কই হিসাব এখানে লিখবা টি ছক। আচ্ছা, এবার খেয়াল করো আগস্টের 20 তারিখ এখানে কই কি হয়েছে বলো তো? কই কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে ডেবিট হইলে ডেবিট পাশে বসবে 2017 সাল ডেবিট পাস আগস্টের 20। আচ্ছা, এখন বলো এর বিপরীতে কে আছে? কই হিসাব হচ্ছে টাইটেল, এর বিপরীতে কে আছে? ব্যাংক হিসাব। তাহলে লেখো বিপরীত নাম ব্যাংক হিসাব। আচ্ছা, টাকার অঙ্ক কত বলো তো? টাকার অঙ্ক ছিল 4,000 টাকা। আচ্ছা, এবার খেয়াল করো আর কোনো কিছু এখানে আছে? আর কোনো কিছু নাই। তখন তুমি আসলে ব্যালেন্সিংটা কিভাবে করবা? তো ব্যালেন্সিং করার ক্ষেত্রে একদম ইজি। তো এখানে 2 দাগ দাও এভাবে। সেমভাবে এই পাশে কি দিবা? 2 দাগ দিবা। ডেবিট পাশে আছে 4,000 টাকা, ক্রেডিট পাশে 0, কোনো কিছু নাই। তার মানে এই 4,000 টাকা বেশি বড়। তো যেই টাকাটা বড় ওটাকে আমরা 2 পাশে লিখবো। তাহলে এই 4,000 টাকা আমরা 2 পাশে লিখবো, যে 4,000। এখানে কি লিখবো বলতো? 4,000। এবার খেয়াল করো 2 পাশে 4,000 লিখার পরে তখন তোমার এই পাশে তো 0, কোনো টাকা নাই। তাহলে এই পাশে 4,000 করার জন্য কমতি কত? পুরো 4,000 টাকা কিন্তু কি আছে? গ্যাপ আছে, কমতি আছে। এই 4,000 তুমি এখানে লিখে দিবা। আর এই 4,000-এর নাম হবে কি বলতো? নাম হবে এই মাসের সর্বশেষ তারিখ আগস্টের 31 তারিখে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি বিষয়টা ক্লিয়ার? এই পাশে 4,000 টাকা ছিল, ওই পাশে 0 টাকা ছিল। তো 0 টাকা থেকে আমি যেখানে 4,000 লিখছি, তো কোনো টাকা ছিল না, তার মানে পুরো 4,000 টাকা কি ছিল? কমতি ছিল। তাহলে কমতির টাকাটা এখানে লিখবো,
কমতির নাম হবে কি ব্যালেন্স সিডি। এটা আবার পরের মাসে গিয়ে হবে কি ব্যালেন্স বিডি। সেপ্টেম্বরের 1 তারিখ হবে কি ব্যালেন্স বিডি 4000 টাকা। তো এই হচ্ছে টি-ছক অনুসরণ করে কি ক হিসাব তৈরি করা। এখন আমরা একটু দেখি যে চলমান জের ছক অনুসরণ করে আমরা আসলে কিভাবে ক হিসাবটা তৈরি করতে পারি। তো প্রসেস তো সেম। সর্বপ্রথম দেখতে হবে যে ক হিসাবটা আছে কোথায়, আগস্টের 20 তারিখে। আচ্ছা, তাহলে লিখো এখানে ক হিসাব চলমান জের ছক, চলমান জের ছক। তাহলে এখানে হচ্ছে 2017 সাল আগস্টের 20 তারিখ, আগস্টের 20 তারিখ। আচ্ছা, বলতো কই হিসাবের বিপরীতে কে আছে? বিপরীত আছে কে? ব্যাংক হিসাব। তাহলে এখানে হবে ব্যাংক হিসাব। আচ্ছা, এবার খেয়াল করো কই হিসাবটা এখানে কি হয়েছিল? কই হিসাবটা হয়েছিল কি বলতো? ডেবিট। তাহলে টাকাটা যাবে কোন পাশে? ডেবিট পাশে। কত টাকা? 4000 টাকা। তাহলে এখানে ডেবিট পাশে লিখবে কত? 4000 টাকা। এখন এখানে তো আর কোনো লেনদেন নাই, তোমার কাছে কোনো কিছু ছিল না, একজন তোমাকে দিছে কত? 4000। তা তোমার কাছে এখন আছে কত? 4000। বসায় দাও 4000। তাহলে এই ক্ষেত্রে ক হিসাবের উদ্বৃত্ত কত? 4000 টাকায় উদ্বৃত্ত, যেহেতু আর কোনো লেনদেন নাই, তোমাকে আর কোনো কিছু করতেও হবে না। এবার দেখো এই সেম জাবেদাগুলোর উপর ভিত্তি করে চলো আমরা আসলে বিক্রয় হিসাবটা একটু তৈরি করা শিখি। তাহলে আমরা হচ্ছে এখানে বিক্রয় হিসাব টি ছক করবো আমরা, টি ছক। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো তুমি এখানে বিক্রয় কোথায় কোথায় আছে এটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, এখানে বিক্রয় আছে, তারপরে তোমার ধরো যে বিক্রয় এই যে এখানে আছে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের বিক্রয়। এবার দুইটা আমরা পাইলাম, একটা হচ্ছে আগস্টের 1, একটা কি আগস্টের 25। তাহলে এখানে বিক্রয় কি? ক্রেডিট। এখানে বিক্রয় কি? ক্রেডিট। আমরা সবগুলো কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। তাহলে 2017 সাল আগস্টের 1। আচ্ছা, তাহলে খেয়াল করো ক্রেডিট হয়েছে, এর বিপরীতে কে আছে? বিক্রয়ের বিপরীতে কে আছে? দেনাদার হিসাব। কত টাকা? 15000 টাকা। তাহলে আমরা এই বিবরণে ঘরে লিখবো কি? বিপরীত হিসাবটা। তাহলে দেনাদার হিসাব কত টাকা বলতো? 15000 টাকা। এবার চলো আমরা নেক্সট যাই। এই যে আগস্টের 25, এখানে বিক্রয় কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। বিপরীতে কে আছে? বিপরীতে আছে নগদান হিসাব। কত টাকা? 12000 টাকা। তাহলে এখানে আগস্টের, এটা ছিল আগস্টের কত বলতো? 25। আগস্টের 25। আচ্ছা, তো বিপরীতে কে ছিল বলতো? ছিল তোমার নগদান হিসাব। নগদান লিখো, নগদান হিসাব। আচ্ছা, কত টাকা ছিল মনে আছে? দেখো আগস্টের 25-এ ছিল কত? তোমার 12000 টাকা। তাহলে এখানে হচ্ছে তোমার 12000 টাকা। তাহলে আর কোনো লেনদেন আছে বিক্রয়ের? নাই। আমাদের পোস্টিং করা শেষ, এখানে আমরা ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং করার ক্ষেত্রে তোমাকে দুই দিকে একটু দাগ টানতে হবে এভাবে। তো দাগ টানা আমাদের শেষ। তারপরে তুমি একটু খেয়াল করো, এই পাশে 0, কোনো টাকা পয়সা নাই। আর এই পাশে 15 আর 12 যোগ করলে হবে কত বলো তো? তোমার 27000 টাকা। তাহলে আমার 15 বার যোগ করলে হচ্ছে 27, আমরা লিখবো 27000 টাকা। এই পাশেও সেম আমরা কি লিখবো? 27000 টাকা। যেহেতু এই পাশে 0 আর এই পাশে কি 27000, যেটা বড় ওইটা কি দুই পাশে লিখবো। তাহলে এই পাশে কমতে আছে কত? পাশে তো কোনো কিছু নাই, তাহলে পুরো 27000 টাকায় কি এই পাশে কম আছে, তো লিখবো 27000 টাকা। আর এইটার নাম হবে কি বলতো? ব্যালেন্স সিডি। ঠিক আছে, ব্যালেন্স সিডি। আর এইটা হবে তোমার, এটা হবে তোমার ব্যালেন্স সিডি হবে। ওকে, সিডি। ওকে, এটা হবে এই মাসের সর্বশেষ তারিখ। তাহলে আগস্টের 31 তারিখে হবে ব্যালেন্স সিডি 27000 টাকা। যেটা ব্যালেন্স সিডি হবে এটা পরের মাসের শুরুর তারিখে হবে কি? ব্যালেন্স বিডি। 2017 আগস্টের পরে কি? সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 1 ব্যালেন্স বিডি
২৭,০০০ টাকা। তার মানে আমার বিক্রয় যে খতিয়ান, ওই বিক্রয় খতিয়ানের জের হচ্ছে কত আমার ২৭,০০০ টাকা। এবার চলো এই সেম বিক্রয় হিসাবটা আমরা তৈরি করব কি চলমান জের ছকে। তাহলে আমরা এখানে বিক্রয় আছে আর এখানে বিক্রয় আছে, একটা হচ্ছে কি আগস্টের ১ তারিখ, একটা কি আগস্টের ২৫ তারিখ। তাহলে লিখো এখানে চলমান জের ছক, চলমান জের ছক। ওকে, তাহলে লেখো ২০১৭ সাল আগস্টের ১, আগস্টের ২৫। আচ্ছা, এবার খেয়াল করো যে ১ আগস্টের যে ১, ওইখানে আসলে আমার বিক্রয়টা কি হয়েছে, বিক্রয়টা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এই বিক্রয়ের বিপরীতে কে আছে, দেনাদার হিসাব। তাহলে এখানে আগস্টে একে লিখো দেনাদার হিসাব, দেনাদার হিসাব। আচ্ছা, এখন একটু খেয়াল করো এখানে কি হয়েছে বলো তো, ক্রেডিট হয়েছে। তাহলে টাকাটা বসবে কোন পাশে, ক্রেডিট পাশে বসবে। কত টাকা, ১৫,০০০ টাকা। তাহলে বসাও ক্রেডিট পাশে ১৫,০০০ টাকা। আচ্ছা, এবার খেয়াল করো আগস্টের ২৫, এখানে বিপরীতে কি আছে, নগদান হিসাব আছে। তাহলে লিখো নগদান হিসাব। আচ্ছা, এখানেও বিক্রয় কি হয়েছে বলো তো, এখানেও বিক্রয় তোমার ক্রেডিট হয়েছে না, ক্রেডিট হয়েছে। কত টাকা, ১২,০০০ টাকা। তাহলে তোমার এখানে তুমি ক্রেডিট করবা ১২,০০০ টাকা। দেখো আমাদের পোস্টিং করা শেষ, এখন আমরা কি করব বলো তো, ব্যালেন্সিং করব। তোমার কাছে কোনো কিছুই ছিল না, তোমার কাছে কোনো কিছুই ছিল না, একজন তোমার থেকে নিয়ে নিছে ১৫,০০০ টাকা। তাহলে তোমার দেখো যখন তোমার কাছে টাকা থাকবে তখন ডেবিট পাশে বসবে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না তাও তোমার থেকে মানুষ নিয়ে নিবে, তখন কি ক্রেডিট পাশে বসবে। সেটা ক্লিয়ার? যখন তোমার নিকট টাকা থাকবে তখন কি ডেবিট পাশে, যখন তোমার টাকা থাকবে না মানুষ উল্টো তোমার থেকে নিয়ে নেবে, এটা কি বলতো, ক্রেডিট পাশে। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো তোমার কাছে কোনো কিছুই ছিল না, তোমার থেকে কি ১৫,০০০ টাকা নিয়ে নিছে না, তাহলে নিয়ে নিলে এটা বসবে কি ক্রেডিট পাশে ১৫,০০০ টাকা। তোরা আবার নিয়ে নিছে ১২,০০০ টাকা, তাহলে একবার নিছে ১৫,০০০ টাকা, আবার নিছে কত ১২, তাহলে মোট হবে কত, মোট হবে এখানে ২৭,০০০ টাকা। বা এই বিষয়টাকে তুমি একটু অন্যরকমভাবে ভাবতে পারো। কীরকম তোমাকে বলি, আমরা যে ছোটোবেলায় পড়তাম না যে যোগ বিয়োগের ক্ষেত্রে যে পাশে পাশে কী হয়, পাশই হবে যোগ বিয়োগে কিন্তু, ঠিক আছে না? এবার দেখো তোমার ধরো যে যোগ বিয়োগে এই যে মাইনাসে মাইনাসে কী হবে, যোগ বিয়োগ কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাসই হয়। আচ্ছা, আর প্লাস মাইনাসের ক্ষেত্রে যেইটা বড় ওইটা হবে, যেইটা বড় ওইটা হবে যোগ বিয়োগে। তাহলে খেয়াল করো তোর ক্রেডিট হচ্ছে মাইনাস, তো তোমার থেকে একজনে মাইনাস করে নিচ্ছে কত ১৫,০০০ টাকা, তাহলে এখন তোমার কাছে আসে কত মাইনাস ১৫,০০০। তারপর তোমার থেকে আবার নিয়ে নিছে ১২,০০০ টাকা, তাহলে একবার তোমাকে মাইনাস করছে ১৫,০০০, আরেকবার মাইনাস করছে কত ১২,০০০, তো তোমার মোট মাইনাস করছে কত ২৭,০০০ টাকা। ঠিক আছে? তো এটা হচ্ছে কি খতিয়ানের ব্যালেন্সিংটা একটু এভাবেই বের করা লাগবে তোমার চলমান জের ছকের ক্ষেত্রে। ঠিক আছে? খুবই ইজি, একটু চিন্তা করতে হবে, চিন্তা করলে কিন্তু খুব ইজিলি আসলে বিষয়টা চলে আসবে। তো এই ছিল আমাদের আসলে তোমার খতিয়ানের পার্ট 1। তো আসলে খতিয়ানের পার্ট 1-এ আমরা আসলে যদিও অনেকগুলো হিসাব ছিল, কিন্তু আসলে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ ৪-৫টা হিসাবের খতিয়ান চলমান জের ছকেও দেখিয়েছি, এর পাশাপাশি টি ছকেও কিন্তু আমরা দেখিয়েছি। এখন বাকি যে হিসাবগুলো আছে সবগুলো কিন্তু মূল সিস্টেমটা সেম, প্রসেসটা কিন্তু সেম, এই প্রসেসের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং তোমাকে যেটা করতে হবে যে বাকি হিসাবগুলোর প্রত্যেকটা হিসাবের খতিয়ানগুলো বাসায় বসে বসে বেশি থেকে বেশি পরিমাণে একটু প্র্যাকটিস করতে হবে। যেই প্রসেসটা দেখিয়েছে আসলে খতিয়ানে, এর বাইরে তেমন কোনো প্রসেস নেই, বাকিটা হচ্ছে তোমার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ প্র্যাকটিসের একটা ব্যাপার। তো তুমি আসলে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবা তুমি কি আসলে তত বেশি খতিয়ানে আসলে ভালো করতে পারবা। আর একটা বিষয় বলি, অনেক সময় দেখা যায় যে লেনদেনের মধ্যে বলা থাকে যে ধরো তোমার আছে যে নগদ উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত আছে, হ্যাঁ, বা ধরো যে ব্যাংক উদ্বৃত্ত আছে, অথবা ধরো যে তোমার মধ্যে দেওয়া আছে যে দেনাদারের উদ্বৃত্ত, হ্যাঁ, দেনাদারের উদ্বৃত্ত দেওয়া আছে, ধরো দেওয়া আছে ২,০০০ টাকা। এই যে দেনাদারের উদ্বৃত্ত দেওয়া আছে ২,০০০ টাকা, তো তুমি যখন আসলে দেনাদার হিসাবের খতিয়ান করবা তো এই টাকাটা কোন পাশে বসবে, দেখো খেয়াল করো, ধরো তোমার দেওয়া আছে পাওনাদারের উদ্বৃত্ত। আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই।
দারের উদ্বৃত্ত ধরো 3000 টাকা। একটু খেয়াল করো, বলো তো এই যে দেনাদার কি সম্পদ না? সম্পদ নর্মালি কি, সম্পদ হচ্ছে ডেবিট, এটা হচ্ছে তোমার ডেবিট। আচ্ছা, আর এটা কি দায়, আর দায় কি হয়, দায় হচ্ছে আমার ক্রেডিট। আচ্ছা, একটু খেয়াল করো, যদি তোমাকে এভাবে উদ্বৃত্ত দেওয়া থাকে তখন তুমি কি করবা? তখন তুমি ধরো যে যেহেতু এটা ডেবিট, তাহলে ডেবিট পাশে গিয়ে তুমি লিখবা ব্যালেন্স, এই যে ব্যালেন্স বিডি, কি বলতো, ব্যালেন্স বিডি। ধরো এখানে যদি তোমার বিক্রয় হিসেবে একটা উদ্বৃত্ত থাকতো, তাহলে বিক্রয় নর্মালি কি হয়, ধরো বিক্রয় হিসেবে উদ্বৃত্ত থাকে না আসলে, ধরো তোমার এখানে পাওনাদার হিসেবে উদ্বৃত্ত আছে, তাহলে এই যে পাওনাদারটা কি হয়, ক্রেডিট হবে। তুমি ক্রেডিট পাশে গিয়ে লিখবে কি ব্যালেন্স বিডি। তাহলে উদ্বৃত্তের ক্ষেত্রে আসলে কি লিখতে হবে বলতো, উদ্বৃত্তের ক্ষেত্রে ব্যালেন্স বিডি লিখতে হবে। কি বলতো, যে বিপরীত হিসাব না, বিবরণে করে কি লিখবে, ব্যালেন্স বিডি লিখবে। আচ্ছা, আর টাকার কোন পাশে যাবে, ডেবিট না ক্রেডিট, ওটা ডিপেন্ড করে। যেমন নগদ কি হয়, ডেবিট হয়, টাকা ডেবিট পাশে যাবে। ব্যাংক কি হয়, ডেবিট হয়, টাকা ডেবিট পাশে যাবে। এই যে দেনাদার কি হয়, ডেবিট হয়, টাকা ডেবিট পাশে যাবে। এই যে পাওনাদার কি হয়, ক্রেডিট হয়, টাকাটা ক্রেডিট পাশে যাবে। ধরো ঋণ, ঋণ কি হয়, ঋণ হচ্ছে ক্রেডিট, টাকাটা ক্রেডিট পাশে যাবে। আর বিবরণের করে ওই সমস্ত উদ্বৃত্তের ক্ষেত্রে বসবে কি ব্যালেন্স বিডি। ওকে, তো এই ছিল আসলে খতিয়ান নিয়ে আমাদের পার্ট 1। তো তোমাদের সাথে আবারও দেখা হবে খতিয়ান নিয়ে অন্য একটা ভিডিওতে পার্ট 2-তে। সেখানে আসলে আমরা সহকারী খতিয়ান আলোচনা করব, এবং এর পাশাপাশি তুমি জাবেদা ছাড়া কিভাবে আসলে সরাসরি খতিয়ানটা করতে পারো ওই বিষয়গুলো আমরা একটু দেখানোর ট্রাই করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আসলে আমরা তো জাবেদা থেকে খতিয়ান করেছি, খতিয়ান থেকে কিভাবে জাবেদা করতে পারি এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানে থাকুক, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।